দুনিয়া আসলে কি আজব, সবাই কত ব্যস্ত ভঙ্গিতে ছোটাছুটি করছে। এই দুনিয়ায় সবার চাওয়া এক, তা হলো অর্থ আর ক্ষমতা। তবে পথটা চলা ভিন্ন। তবে অদ্ভুত বিষয় হলো সবাই অর্থের পেছনে ছোটাছুটি করে, দিন শেষে একটু মানসিক শান্তির জন্য কাতরায়, ছটপট করে আর অস্থিরতায় ভোগে। ঘড়িতে রাত ৮টার আশেপাশে গাড়ির নানা রকমের আওয়াজ ভেসে আসছে। চারদিকে ব্যস্ত মানুষের কোলাহল ছড়িয়ে পড়েছে চারদিকে। গাজীপুরের চৌরাস্তায় ব্যস্ত রাস্তার পাশে ছোট চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর নানা রকমের কথা ভাবছে নয়ন। শহরের চারদিকটা কৃত্রিম আলোতে পরিপূর্ণ, আশেপাশে মানুষের ব্যস্ত ছুটাছুটি। হুট করে নয়নের চোখে পড়ে ছোট ট্রাকে সাদা কাফনে মুড়িয়ে নিয়ে যাচ্ছে লাশ। উপরে ৪ জন মানুষ বসে আছে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ উদাসীন আর ক্লান্ত অনেক। নয়ন দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে মনে বলে ওঠে, সকলের আরেকটা গন্তব্য এক আছে আর চিরন্তন সত্য। সকল মানুষের জন্য এক, কোনো পরিবর্তন নেই, তাহলে মৃত্যু। এই বাক্যটা তিক্ততা, কষ্টদায়ক, বেদনাদায়ক হলেও চিরন্তন সত্য। নয়নের চিন্তাধারার ব্যাঘাত ঘটে তার বন্ধু সবুজের ডাক শুনে। দুই বন্ধু রাতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তখনই গভীর চিন্তায় ডুব দিয়েছিল নয়ন। নয়ন আর সবুজ কলিগ, সেখান থেকে ভালো বন্ধুর সম্পর্ক। মাঝে মাঝে দুজন হাঁটতে বের হয়, তবে আজ একটু কাজেই বের হয়েছিল দুজন। স্বনামধন্য এবং নামকরা এনআরসি কোম্পানিতে চাকরি করে দুজনেই সাধারণ কর্মচারী পদে নিয়োজিত। বেতন যা পায় মোটামুটি স্বাচ্ছন্দ্যে চলে যায় তাদের। সবুজ চায়ের কাপ টেবিলের উপর রেখে দিতে দিতে বলে, কোন দেশে হারিয়ে গেলি নয়ন? তখন থেকে চুপচাপ বসে আছিস, কথাও বলছিস না। নয়ন সবুজের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে ওঠে। হাতে থাকা চায়ের কাপ টেবিলের উপর রেখে দিতে দিতে বলে, তেমন কিছু ভাবছিলাম না, এমনি শহরটা একটু ভালোভাবে দেখছিলাম, আর কি। আচ্ছা চল উঠা যাক, এখন বাসায় ফেরা উচিত। এখন পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন মাথা ভীষণভাবে ধরে থাকে, কাজে একদম মনোযোগ পাই না। আচ্ছা চল। একটা রিক্সা ঠিক করে যে যার গন্তব্যে ফিরে আসে। জয়দেবপুরে ছোট ফ্ল্যাটের রুম ভাড়া নিয়ে একাই থাকে নয়ন। প্রধান সড়ক থেকে ছোট সরু গলি পেরিয়ে নয়নের অতি সাধারণ ছোট ফ্ল্যাট। নয়নের রুম 3 তলায় এ ব্লকে। এটা ফ্যামিলি বাসায়, এখানে সবাই ফ্যামিলি নিয়ে থাকে। একমাত্র নয়নই ব্যাচেলার। অনেক কষ্টে মালিককে রাজি করিয়েছিল নয়ন। অনেক বাড়িওয়ালাকেই বলেছিল, একমাত্র এই বাড়িওয়ালায় রাজি হয়েছিল। ফ্যামিলি বাসায় ব্যাচেলার ভাড়া পাওয়ার সৌভাগ্য। নয়ন নির্বিলি থাকতে চায়, তাই মেসে ওঠেনি, তাই ফ্যামিলি বাসা ভাড়া নিয়েছে। নয়ন ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। বিছানার পাশে থাকা ফোনটা হাতে নিয়ে দেখে 4টা মিস কল ভেসে আছে ফোনের স্ক্রিনে। মিস কল চেক করে দেখে নয়নের মা নাজিয়া বেগম। নিলয় তৎক্ষণাৎ ফোন দেয় তার মা নাজিয়া বেগমকে। কয়েকবার ফোন বাজতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে নয়নের মা নাজিয়া বেগম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কোথায় ছিলি তুই? ফোন দিচ্ছি, রিসিভ করছিস না। মা ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিলাম। বলো কেমন আছো তুমি? নাজিয়া বেগম মলিন মুখে ভারী কণ্ঠে জবাব দেয়, একমাত্র আদরের ছেলে, 2 মাস হলো ঘরের বাইরে, তাহলে একটা মা কিভাবে ভালো থাকতে পারে? ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আমার। গত 2 মাস হলো রোজ নিয়ম করে নাজিয়া বেগমের মুখে এসব শুনতে হয় নয়নের। সবগুলো কথা যেন নয়নের এই 2 মাসে খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে গিয়েছে। নয়ন বেশ শান্ত স্বরে বলে, কি মা, আমি কি ইচ্ছে করে আছি বলো? তুমি কি বোঝো না কিছু? বারবার একই কথা বলো, আর এসব দুশ্চিন্তা করে অসুখ বাঁধিয়ে ফেলো। আফজল চাচা ফোন দিয়েছিল, শুনলাম তোমার নাকি প্রেশার বেড়ে গিয়েছে। এসব কি মা? আমি তোমাকে বলিনি আমি সময় হলে চলে আসবো? নাজিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, 2 মাস পার হয়ে গেল, আর কতদিন? কি খেয়ে থাকিস, কিভাবে থাকিস? আমি মা, দুশ্চিন্তা হয় না? মায়েদের দুশ্চিন্তা বুঝবি কি করে? আমি বুঝি মা, এই তো আর কয়েকদিন সব ঠিক হলে চলে আসবো। তুমি প্লিজ মা দুশ্চিন্তা করো না। ওষুধ খেয়েছো তুমি? নাজিয়া বেগম ভারী কণ্ঠে বলেন, খেয়েছি। বড়ি কি করে? তোর বোন সারাদিন পুরো বাড়ি মাথায় নিয়ে রেখে মাত্র গিয়েছে ঘরে ঘুমাতে। পড়াশোনা তো কিচ্ছু নেই মেয়েটার। নাজিয়া বেগমের কথায় নয়ন মৃদু স্বরে হেসে উঠল।
নয়ন অনুরূপ শান্ত কণ্ঠে বলে ওঠে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। ছোট না, এখন এইরকম করবেই। বড় ভাই এত আশকারা দিলে করবে না? নাজিয়া বেগমের কথায় নয়ন হাসতে হাসতে বলে ওঠে। ঠিক আছে মা, রাখছি। তুমি শুয়ে পড়ো, দুশ্চিন্তা করো না, আমি ঠিক আছি। নাজিয়া বেগমের মুখ আবারও মলিন হয়ে গেল। মলিন কণ্ঠে বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে নয়ন বড় বড় শ্বাস ছাড়ে একবার। এরপর আবারও আর এক নাম্বারে ফোন করে। বারবার ফোন করার পরও ব্যস্ত দেখালে চিন্তায় কয়েক স্তর ভাঁজ পড়ে নয়নের কপালে। আবারও কিছু সময় চেষ্টা করার পর অনুরূপ ব্যস্ত দেখালে নয়ন বিছানার পাশে ফোনটা রেখে গভীর ঘুমে পাড়ি জমায় নয়ন। দৈনন্দিনের রুটিন অনুযায়ী নিজে হালকা নাস্তা তৈরি করে খাওয়া দাওয়া করে নেয় নিলয়। খুব ভালোভাবে পরিপাটি হয়ে তৈরি হয়ে সকাল 8:20 বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। পরনে গাঢ় নীল রঙের শার্ট, কালো প্যান্ট, হাতে সিলভার রঙের ঘড়ি, শ্যামবরণ গায়ের রং, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, হালকা পাতলা শারীরিক গঠন নয়নের। জয়দেবপুর থেকে রিক্সা করে চৌরাস্তা যেতে খুব বেশি হলে 30 মিনিট সময় লাগে। আজ জ্যাম না থাকায় 20 মিনিটে অফিসে পৌঁছে যায় নয়ন। অফিস 9টায় শুরু, তাড়াতাড়ি চলে আসায় এখনও খুব বেশি লোকজন আসেনি চতুর্থ কর্মচারী ছাড়া। নয়নের দৃষ্টি এক চনকেই খুঁজছে। অবশেষে 10 মিনিটের পর আগমন ঘটে তার। নয়ন বড় বড় পা ফেলে এগিয়ে যায় সামনে। নয়নকে দেখে বেশ তিক্ততার দৃষ্টিতে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর, তেমনি স্মার্ট চলাফেরা। কোনো পুরুষ তার সৌন্দর্যকে অস্বীকার করতে পারবে না। নয়ন মেয়েটার সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলে, কি ব্যাপার, কাল রাতে তোমাকে এত ফোন দিলাম, ব্যস্ত দেখাচ্ছিল, পরবর্তীতে তুমি আর ফোনও দিলে না। সব কিছু ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা ইদানিং? তোমার কি হয়েছে? কোনো সমস্যা নাকি আমাকে অ্যাভয়েড করতে চাইছো? মেয়েটা বেশ তিক্ততার স্বরে বলে ওঠে, মাত্র আসলাম, এখনো বসতেই পারিনি, আর তুমি এসেই শুরু করেছো প্রশ্ন। আর ইউ আউট অফ ইউর মাইন্ড নয়ন? তোমার কমন সেন্স দেখে না আমি সত্যি অবাক হচ্ছি। মেয়েটার নাম হলো রাইসা। নয়নের কলিগ, কিন্তু এর আগে থেকে তাদের পরিচয়। ফেসবুকে তাদের কথা বলা শুরু, সেখান থেকে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 3 মাস হলো তাদের সামনাসামনি দেখা হয়েছে, সেখান থেকে একে অপরের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছে। 2 মাস তাদের সম্পর্ক ঠিকঠাক চলছিল, তবে 1 মাস হলো রাইসার মধ্যে দারুণ কিছু পরিবর্তন লক্ষ্য করছে নয়ন। পরিবর্তন বেশ সন্দেহজনক। নয়ন বারবার এই বিষয়ে রাইসাকে প্রশ্ন করেছে, কিন্তু রাইসা বরাবরই এড়িয়ে গিয়েছে নয়নকে। বেশিরভাগ সময় কথা কাটাকাটি করে ফোন রেখে দিয়েছে। নয়নের এসব কথা কাটাকাটি ভালো লাগে না, তাই আর এই প্রসঙ্গ তোলে না। তবে আজ রাইসার কথায় বেশ অপমান বোধ করে নয়ন। নয়ন তবুও সংযত করে নেয় নিজেকে। নয়ন স্বাভাবিকভাবে বলে, সরি, তুমি রেস্ট নাও। নয়ন আর এক মুহূর্ত দাঁড়ায় না, বড় বড় পা ফেলে তার ডেস্কে গিয়ে বসে। প্রচণ্ড রাগ হলেও নিজেকে সংযত করার চেষ্টা করছে নয়ন। নয়ন আশা করেছিল রাইসা হয়তো আসবে, কিন্তু রাইসা না আসায় নয়নের রাগ আরও গাঢ় হলো। নয়ন আর গেল না রাইসার কাছে। দুপুরে লাঞ্চের বিরতিতে নয়ন আর সবুজ একসাথে ক্যান্টিনে খেতে বসেছে। এমন সময় ব্যস্ত ভঙ্গিতে নয়নের পাশে এসে বসে পড়ল রাইসা। নয়ন সরু দৃষ্টিতে ঘুরে তাকায় রাইসার দিকে। অফিসের সবাই নয়ন আর রাইসার বিষয় না জানলেও সবুজ নয়ন আর রাইসার সম্পর্কে অবগত, তাই দুজনের মাঝখানে কাটা হয়ে থাকতে চায় না। মানবতার খাতিরে নিজ সিদ্ধান্তে সেখান থেকে চলে যায় সবুজ। নয়ন আগ বাড়িয়ে কথা বলছে না রাইসার সাথে, চুপচাপ তার নিজস্ব ভঙ্গিতে খেয়ে চলেছে। রাইসা নয়নের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, রাগ করেছো? এমনিতেই মেজাজ বিগড়েছিল, তার জন্যই তো কেমন জ্যাম থেকে রাস্তায়, বোঝোই তো ভীষণ ক্লান্ত ছিলাম, আর তুমি এসেই প্রশ্ন শুরু করেছো হাজারটা, তাই মাথা ঠিক ছিল না। এমন বিহেভিয়ারের জন্য সরি। ঠিক আছে, খাবার অর্ডার দিয়ে লাঞ্চ করে নাও, লাঞ্চ টাইম বেশি নেই। আর তুমি এখনও রেগে আছো? আসলে কাল রাতে অনেক সময় ধরে বাসায় কথা বলছিলাম, আর আমি জানি তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাই আর পরে তোমাকে আমি ফোন দিইনি। বুঝতে পেরেছি, এখন খাবার অর্ডার দাও, অফিস শেষে একসাথে ফিরবো। ঠিক আছে। রাইসা কিছু ভারী অর্ডার করে লাঞ্চের জন্য। দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করে যে যার কাজে ডেস্কে চলে যায়। দুজনের মাঝে আর কথা হলো না। কথা অনুযায়ী লিফটের সামনে দাঁড়িয়ে রাইসার জন্য অপেক্ষা করছে নয়ন। অফিস ছুটি হয় বিকেল 4টার দিকে। প্রায় 10-15 মিনিট পর দাঁড়িয়ে থেকে অপেক্ষা করার পর রাইসা নয়নের পাশে এসে দাঁড়ায়।
নয়ন রাইসার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কি ব্যাপার, এত সময় লাগলো আসতে? কি করছিলে এত সময়? সরি নয়, ম্যানেজার স্যার নতুন কোনো একটা কাজ দিয়েছে, অফিসের কাজের জন্য একটু তার সাথে ঢাকায় যেতে হবে। তুমি প্লিজ কিছু মনে করো না, ফ্রাইডে আমরা একসাথে ঘুরতে বেরোবো, কেমন? রাইসার দিকে বেশ সন্দেহ দৃষ্টিতে তাকায়, জিজ্ঞাসুক কণ্ঠে বলে, কি এমন অফিসের কাজ তার সাথে তোমার ঢাকা যেতে হবে, তাও এই মুহূর্তে? এমন তো কোনো রুলস নেই। নিলয়ের কথায় রাইসা বেশ রাগী তপ্ত স্বরে বলে, তুমি এত কেন কৈফিয়ত চাইছো? মানে আমার কি কোনো ফ্রিডম নেই নাকি? অফিসের কাজ থাকতেই পারে। আর তুমি কি ইদানিং আমাকে দেখে জেলাস ফিল করো ম্যানেজার স্যার আমাকে বেশি প্রায়োরিটি দেয় দেখে? রাইসার কথায় নয়নের ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটে ওঠে। নয়ন তার নিজস্ব ভঙ্গিতে বলে, জেলাস ফিল করবো আমি? ওকে, তোমার ফ্রিডম ঠিক আছে, যাও তুমি, আমি আসছি এখন। নয়ন আর রাইসার সাথে অযথা তর্ক না বাড়িয়ে বড় বড় পা ফেলে লিফটে উঠে পড়ে। নয়ন অফিসের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে দেখে সবুজ এখনও রিকশার জন্য অপেক্ষা করছে। নয়ন এগিয়ে এসে সবুজের পাশে দাঁড়ায়। সবুজ নয়নকে দেখে বলে ওঠে, কিরে তুই একা কেন? রাইসা নাকি যাবে তোর সাথে? নয়ন বেশ বিরক্তি ভঙ্গি নিয়ে বলে, ম্যানেজার না কি সব কাজ দিয়েছে, এর জন্য ঢাকা যেতে হবে অফিসের কাজে। তোর ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করা উচিত নয়, তবুও করছি, কিছু মনে করিস না। তোর একে অপরকে কতটুকু চিনিস? নয়ন মুচকি হাসে সবুজের কথায়, বড় বড় তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলে, মানুষকে কি আর চেনা যায়? মানুষকে চিনতে চিনতে মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে দাঁড়ালেও কোথাও যেন অজানা অচেনা থেকেই যায়। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ফেসবুকে। একে অপরের কাছে প্রবলেম শেয়ার করা হতো। 3 মাস হলো সামনাসামনি যোগাযোগ হয় আমাদের। ওর প্রতি ভালো লাগা আগে থেকেই কাজ করতো। ওকে সামনাসামনি দেখে ভালো লাগা আরও দ্বিগুণ কাজ করে। আমিও সোজাসাপটা সবের মানুষ, আমি জানিয়ে দিলাম মনের খবর। আর রাইসও রাজি হয়ে গেল। শুরু হলো আমাদের সম্পর্ক। তারপর আমি চাকরিতে জয়েন করলাম। এরপর শুনলাম ওর পরিবারে নাকি টানাপোড়েন যাচ্ছে, আর এইখানেও লোক নেবে। ওর যোগ্যতা চাকরি নিয়েছে, দারুণ ট্যালেন্ট আছে রাইসার। রূপের সাথে ট্যালেন্টও আছে বলতে মানতে হবে। এই তো এতটুকু চিনি রাইসাকে। অচেনা অজানা মানুষকে নিয়েই হ্যাপি থাকতে হয়। তোরা হ্যাপি আছিস তো? তোদের মাঝে সব কিছু ঠিকঠাক চলছে? কোনো ঝামেলা নেই তো? আপাতত স্বাভাবিকভাবেই চলছে, ভবিষ্যতে কী হবে জানি না। সবুজ কিছু বলতে গিয়েও কোথাও এক জড়তার কারণে আটকে যায়। ব্যক্তিগত বিষয়ে কাউকে প্রশ্ন করা ঠিক হবে না, তাই থেমে যায় সবুজ। এর মাঝে রিক্সা পেয়ে যাওয়ায় দুজন অফিস থেকে জায়গা ত্যাগ করে চলে আসে যে যার গন্তব্যে। ঘড়িতে রাত 9টা। রাতের খাবার শেষে বেলকনিতে দাঁড়িয়েছে নয়ন। একরাশ বিষণ্ণতায় কালো মেঘে ঢাকা পড়ে আছে শ্যামবরণ মুখটা। রাতের এই নীরবতা যেন হাজারো দুশ্চিন্তা, একাকিত্ব বাড়িয়ে দেয় নয়নের। দূর আকাশের দিকে আনমনে বলে ওঠে নয়ন, মাঝে মাঝে মনে হয় সব সম্পর্ক মিথ্যা, আপেক্ষিক এক দায়িত্ব নামক বেড়াজাল, সব জন্য এক অদৃশ্য মায়াজালে বন্দী। আর সে সূত্রে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। সবাই সবটা কেন পারে না? আমি কেন পারি না সবার মতো দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে? কেন পারি না স্বার্থপর হতে? ফোন বেজে ওঠার শব্দে ঘোর কাটে নয়নের। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে আফজাল চৌধুরী। নামটা দেখে রাগে চোয়াল শক্ত হয়ে আসে নয়নের। মুহূর্তে চোখ জোড়া অসম্ভব লাল রক্তিম বর্ণ ধারণ করে। নয়ন তৎক্ষণাৎ কেটে দেয় ফোনের লাইনটা। নয়ন দাঁতে দাঁত চেপে বলে, আমার শৈশব কৈশোরের সুন্দর হাসি খুশি জীবন কেড়ে নিয়েছেন আপনি আফজাল চৌধুরী। আমি কখনো আপনাকে ক্ষমা করব না। আপনার মতো দায়িত্ব ভীরু কাপুরুষ মুখ ফিরিয়ে নেওয়া মানুষের সাথে কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ থাকতে পারে না আমার। আমি আপনাকে ঘৃণা করি, ভীষণ ঘৃণা করি। মুহূর্তে অস্বাভাবিকভাবে শ্বাস বেড়ে গেল আমার। মনের ভিতরে এক ভয়ানক অস্থিরতা তুলপাড় শুরু হয়ে গিয়েছে। ভালো লাগছে না এই মুহূর্তে কিছু, একটু মানসিক শান্তির প্রয়োজন। তাই ফোনটা হাতে নিয়ে কল করলাম রাইসাকে। অনুরূপ কয়েকদিনের মতো আজও ব্যস্ত। আমি আবারও কল করলাম রাইসাকে, আবারও ফোন ব্যস্ত। আমি কিছু সিদ্ধান্ত নিয়ে ফোনটা হাতে নিয়ে ফোন দিই অন্য একজনকে। একবার রিং বাজতেই ফোনটা রিসিভ করে। অপর প্রান্ত থেকে ভয়ার্ত এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসছে আমার কানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঢাকায় কোনো কাজ আছে কোম্পানির? গাজীপুর থেকে কাউকে যেতে হয়েছে বা কেউ গিয়েছে কি? না তো স্যার, থাকলে তো আপনি অবশ্যই জানতেন। ঠিক আছে, কথাটা বলে ফোনটা কেটে দিলাম আমি। রাইসের প্রতি আমার সন্দেহটা আরও তীব্র গাঢ় হলো। আন্দাজের উপর কাউকে সন্দেহ করা ঠিক না, তবে নিজের সন্দেহ সঠিক কিনা যাচাই করা প্রয়োজন। যাচাই না করে কাউকে দোষারোপ করা ঠিক নয়।
দৈনন্দিনের মতন আজও অফিসের ডেস্কে বসে কাজ করছে নয়ন। অফিসে এসেছে পর্যন্ত রাইসার সাথে কথা হয়নি নয়নের। নিজের মতন অফিসে এসে তার মতো কাজ করাই ব্যস্ত নয়ন। নয়নের কাজের মাঝে ডাক পড়ে ম্যানেজারের। একজন চতুর্থ কর্মচারী এসে নয়নকে উদ্দেশ্য করে বলে, ম্যানেজার স্যার ডাকছে আপনাকে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। নয়ন একটু দুশ্চিন্তায় পড়ে গেল। ম্যানেজার এমনি তার সাথে কেমন খিটখিটে আচরণ করে। হুট করে ম্যানেজার স্যারের ডাক শুনে কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে নয়নের। ম্যানেজার একটু রসিক স্বভাবের মানুষ, কিন্তু নয়নের সাথে আচরণ সম্পূর্ণ ভিন্ন। সবসময় ভুল খুঁজে, নানা অজুহাত খুঁজে কথা শোনানোর। বিষয়গুলো নয়ন বুঝেও এড়িয়ে চলে। ম্যানেজার মধ্যবয়স্ক হবে, তবে দেখে বোঝা যায় না। স্মার্ট চলাফেরা, স্বাস্থ্য সচেতন মানুষ, তাই ফিটনেস এখনও দারুণভাবে ধরে রেখেছে। নয়ন কৌতূহল নিয়ে কড়া নাড়ে ম্যানেজারের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে। স্যার, আসবো? ম্যানেজার বেশ রাগী দৃষ্টিতে তাকায় নয়নের দিকে। থমথমে কণ্ঠে বলে ওঠে, এসো। নয়ন ম্যানেজারের সামনে দাঁড়াতেই বেশ ক্ষিপ্ত হয়ে নয়নের দিকে একটা ফাইল ছুঁড়ে মারে। নয়ন দুই হাত মুঠো করে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে যাচ্ছে অনবরত। ম্যানেজার নয়নের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এইসব কাজ কি হাজারটা ভুল মনোযোগ দিয়ে কাজ করেন না নাকি? আপনাকে অফিসে কেন রাখা হয়েছে? শুধু শুধু আপনার চেহারা দেখিয়ে চলে যেতে নয় নিশ্চয়ই। আমি বুঝে উঠতে পারছি না কি যোগ্যতায় আপনি এই চাকরি পেয়েছেন। নয়নের চোখ ছোড়া লাল রক্তিম বর্ণ ধারণ করেছে, তাই চুপচাপ মাথা নিচু করে ঝুঁকে মেঝে থেকে ফাইলটা তুলে নিল। ম্যানেজার আবারও হুমকি দিয়ে বলে ওঠে, নিয়ে যান আপনার ফালতু কাজ সব। আধ ঘন্টার ভেতর সব ঠিক করে আনবেন। নো এক্সকিউজ, ওকে? নয়ন মাথা নিচু করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে শান্ত স্বরে বলে ওঠে, সরি স্যার, আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব কাজটা ঠিকভাবে করার। ম্যানেজার বেশ ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, বড় বড় ডায়লগ না দিয়ে কাজে করে দেখান। জি স্যার। নয়ন আর কিছু না চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে যায় ম্যানেজারের কেবিন থেকে। এসি চলছে, স্বাভাবিক তাপমাত্রা, তবুও নয়ন অনবরত ঘামছে। হালকা আকাশি রঙের শার্ট ঘেমে লিপটে আছে গায়ের সঙ্গে। নয়ন পা বাড়ায় ওয়াশরুমে, মুখে ভালোভাবে পানি ঝাপটা দেয় কয়েকবার। এরপর নিজের ডেস্কে এসে তার চেয়ারে বসে ফাইলটা হাতে নেয়। খুব ভালোভাবে দেখতে থাকে ফাইলটা। কপালে কয়েক স্তর ভাঁজ পড়েছে নয়নের। নয়ন মনে মনে ভাবতে থাকে, এই কাজ তো আমি ঠিকভাবে করেছি। আমি একদম শিওর দিয়ে বলতে পারবো এই কাজের কোনো ভুল হয়নি। তাহলে ভুল কোথায় পেল? না, এই ম্যানেজার চাইছে কি? তার আচরণ, লক্ষ্য, উদ্দেশ্য ভীষণ সন্দেহজনক। নয়ন চলে যেতেই ম্যানেজারের ঘরে পা বাড়ায় রাইসা। রাইসাকে দেখে ম্যানেজারের মুখে হাসি ফুটে ওঠে। ম্যানেজার চেয়ার থেকে উঠে এগিয়ে আসে রাইসার দিকে। কিছু হলো? রাইসা ম্যানেজারের দিকে তাকিয়ে বলে। ম্যানেজার রাইসার হাত ধরে নিজের দিকে এগিয়ে নিয়ে আসে। রাইসাকে নিজের নিকটে দাঁড় করিয়ে বলে, 2 দিন অফিসে টিকতে পারবে না। তুমি জাস্ট অপেক্ষা করো। আজ যা ব্যবহার করেছি না, মাথা তুলে দেখার সাহস পায়নি। স্যারকে কমপ্লেন দিলেই তো হয়। আপনি ম্যানেজার, আপনার কমপ্লেন শুনবে না নাকি? আমি তো জানি ম্যানেজারদের অনেক ক্ষমতা থাকে, আর আপনি কি না একজনকে তাড়াতে পারছেন না? স্যারকে কমপ্লেন পাঠাতে উপযুক্ত প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া স্যার আমার কেন কারো কথাই শুনবে না। এই অফিসে 1 বছর হলো জয়েন করেছি। এনআরসি কোম্পানির যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোর হিসাব উনি নির্ভুলভাবে করে। উনি কারো কথা শোনে না। কে এই এনআরসি কোম্পানির মালিক? প্রায় 2 মাস হতে চললো, আমি তো দেখিনি আমাদের বসকে। কে এই এনআরসি কোম্পানির মালিক? তুমি মাত্র 2 মাস হলো জয়েন করেছ, তাও পুরোপুরি 2 মাস হয়নি। আমি জয়েন করেছি 1 বছর হলো। আমি দেখিনি স্যারকে। ম্যানেজারের এমন জবাবে অবাকের চরম সীমায় পৌঁছে গেল রাইসা। বিস্মিত কণ্ঠে বলে ওঠে, মানে এই কেমন কথা হলো? বসকে দেখিনি মানে? উনি আসেন না, ওনার যেখানে যেখানে ব্রাঞ্চ ওপেন করা আছে, তাহলে কিভাবে হিসাব রাখেন উনি? কিভাবে কোম্পানির খোঁজ খবর নেন? শুনেছি ওনার তুখোর ব্রেন, ওনার লোকেরও অভাব নেই। এইখানেই ভয় আর আতঙ্ক। বসের খাস লোক সব ব্রাঞ্চে আছে, তার বিশ্বস্ত কর্মীরা, তারাই খোঁজ খবর দেয়। শুনেছি বস নাকি আগে দেশের বাইরে ছিল, 1 বছর হলো দেশে ফিরেছে। এনআরসি কোম্পানির মেইন অফিস ঢাকা গুলশান, সেইখানে স্যার থাকে। সেই অফিসে নির্দিষ্ট মানুষ ছাড়া যাওয়া নিষেধ।
রাইসার মাঝে দারুণ কৌতূহল কাজ করে ম্যানেজারের মুখে সব শুনে কৌতূহল কণ্ঠে বলে ওঠে, ইন্টারেস্টিং, কিন্তু এত স্ট্রিক্ট রুলস কেন? এত কড়া নিয়ম, এত কড়া সতর্কতা কেন? আমাদের কোম্পানির পপুলারিটি সম্পর্কে তোমার অজানা নয়, আর সফলতা নামধাম যেখানে থাকবে শত্রুও বেশি থাকবে, তাই এত সতর্কতা, এত নিয়ম। তাই বলে কারোর সামনে আসবে না? এইটা ওনার নিজস্ব ক্যারেক্টার বলতে পারো, নিজেকে হাইড রাখতে পছন্দ করে হয়তো। আচ্ছা তুমি এখন যাও, কেউ দেখে ফেললে দুজনেই ঝামেলায় পড়ে যাব। এত ভয়? বললাম না, এখানে বসের গুপ্ত মানুষের অভাব নেই, আর বস কখনো ভুল ক্ষমা করে না। এনআরসির মতো কোম্পানির জব কে ছাড়তে চায় বলো? এখানে সর্বোচ্চ স্যালারি, সুযোগ সুবিধা দেওয়া হয়, তুমি তো জানোই। হ্যাঁ হ্যাঁ জানি, আর বলতে হবে না, আসছি আমি। নয়ন জানে ফাইলে কোনো ভুল নেই, তবুও কয়েকবার চেক করে নেয়। হুট করে তার চোখে একটা হিসেবের গড়মিল নজরে পড়ে। নয়ন বেশ আশ্চর্য হলো, কারণ এই হিসেবের গড়মিল হওয়ার কথা ছিল না। মনে মনে এক আশঙ্কা রেখে দিল নয়ন। হিসেবের গড়মিল ঠিক করে আবারও পা বাড়ায় ম্যানেজারের কেবিনের দিকে। ম্যানেজারের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়ে নয়ন। স্যার আসবো? ভেতরে আসুন। ম্যানেজারের অনুমতি পাওয়া মাত্র পা বাড়ায় ম্যানেজারের কেবিনের ভেতর। নয়ন ফাইলটা ম্যানেজারের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নিন স্যার, এখন চেক করে দেখতে পারেন, আশা করি ভুল পাবেন না। একটা হিসেবের গরমিল ছিল, আমি ঠিক করে দিয়েছি। ম্যানেজার বেশ থমথমে কণ্ঠে বলে ওঠে, এটা লাস্ট ওয়ার্নিং, আর একবার কাছে মিস্টেক হলে আমি ওপর মহলে আপনার নামে কমপ্লেন দিতে বাধ্য হব। সরি স্যার, আমি সর্বোচ্চ চেষ্টা করব আর ভুল না করার। অফিস ছুটি শেষে রিকশার জন্য দাঁড়িয়ে আছে নয়ন আর সবুজ। নয়ন আগ বাড়িয়ে কথা বলতে যায়নি রাইসার কাছে, আর রাইসাও আসেনি নয়নের সাথে কথা বলতে। নয়নের মনটা ভীষণ ভার, তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সবুজ নয়নের ভারী চেহারা দেখে বলে ওঠে, কিরে, সব কিছু ঠিকঠাক তো? এমন মলিন চেহারা কেন লাগছে? কোনো সমস্যা? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছিস? কিছু হয়েছে কি? নাকি আজও ম্যানেজার কথা শুনিয়েছে তোকে? দেখলাম তোকে 2বার ম্যানেজারের রুমে যেতে। না, তেমন কিছু হয়নি, ওই একটু কাজে হিসাব গরমিল হয়েছিল, এমনি ঠিকঠাক আছে সব। আজ একটু শরীরটা বেশি ক্লান্ত লাগছে, তাই হয়তো এমন লাগছে দেখতে। রাইসা কোথায়? জানি না, খোঁজ নেই। ও বেশি পছন্দ করে না, আমিও করি না। ওর নাকি ফ্রিডমের ব্যাঘাত ঘটে। ওর ফ্রিডমের অযথা ব্যাঘাত ঘটাতে যাবো কেন আমি? তুই প্রশ্ন করতেই পারিস। একে কেয়ারিং বলে, দুশ্চিন্তা হতেই পারে, এতে ফ্রিডমের ব্যাঘাত কিভাবে হয়? তার কাছে কথা বাদ দে, এমনি শরীরটা ভীষণ ক্লান্ত আমার, এসব শুনতে একদম ভালো লাগছে না। নয়ন বাধা দেওয়ায় সবুজ আর জোর করে আগ বাড়িয়ে প্রশ্ন করে না এই বিষয়ে। নয়ন কিছু সময় থেমে সবুজকে উদ্দেশ্য করে বলে, কাল তো শুক্রবার, অফিস ছুটির দিন, আর সন্ধ্যায় ফ্রি আছিস তুই? শিমুলতলি যেতাম, সেখানকার হালিম অনেক দিন হলো খাওয়া হয় না। সবুজ কিছু সময় ভেবে বলে, ফ্রি তো আছি, গেলে মন্দ হয় না, যাওয়াই যায় শিমুলতলি হালিম খেতে। তাহলে ওই কথাই রইল, সন্ধ্যায় দেখা হচ্ছে আবার। সন্ধ্যায় নয়ন আর সবুজ দুজন একসাথে এসেছে শিমুলতলি। নয়নের পছন্দের হোটেলে বসে আছে সবুজ আর নয়ন। এখানকার হালিম দুজনের কাছে ভীষণ প্রিয়, অতি সাধারণ এক হোটেল। এখানে ভিড় লেগেই থাকে সব সময় সন্ধ্যার পর। নয়ন আশেপাশে তার দৃষ্টি বুলাচ্ছে, হঠাৎ কানে ভেসে আসে কতগুলো মেয়ের হাসির আওয়াজ। সে হাসির আওয়াজ নয়নের চিন্তাধারায় দারুণভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। নয়ন বেশ বিরক্তি নিয়ে পাশ ফিরে তাকায়। 3টা মেয়ে, দুজন কালো বোরকা পরে আপাতমস্তক ঢেকে রেখেছে, আর একজন 3 পিস পরেছে, তবে মার্জিত পোশাক। নয়নের চোখ পড়ে 3জন মেয়ের মাঝে কালো বোরকা পরা আপাতমস্তক ঢেকে রাখা একটা মেয়ের দিকে। শুধু চোখ জোড়া দেখা যাচ্ছে মেয়েটার, চোখে দেওয়া গাঢ় কাজল যেন এই মায়াবী চোখ জোড়ার সৌন্দর্য ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। নয়নের না চাইতেও দৃষ্টি আটকে আছে চোখ জোড়ায়। তার এমন অদ্ভুত কাণ্ডের কারণ নিজের কাছেও অজানা, কখনো সে এমন অদ্ভুত কাণ্ড করেনি। মেয়েটা যখন হাসছে তখন চোখ জোড়াও হেসে উঠছে। নয়নের সে হাস্যোজ্জ্বল চোখ জোড়া দেখতে ভালোই লাগছে। কিছু সময় পর নয়নের সামনে হোটেলের এক কর্মচারী হালিম নিয়ে হাজির হলো। নয়নের দৃষ্টি সে হাস্যোজ্জ্বল চোখ জোড়ায় আবদ্ধ। মেয়েটা হিজাবের মাঝে কিভাবে হালিম খাচ্ছে বুঝে উঠতে পারছে না নয়ন। হয়তো এসব প্রতিভা মেয়েদের দিয়ে সম্ভব।
নয়ন দীর্ঘ সময় তাকিয়ে থাকায় হয়তো তিনজন মেয়ে কিছুটা আন্দাজ করতে পারল। এসব বিষয় মেয়েরা ভয়ানক সতর্ক। মুহূর্তে মেয়েটার চোখে হাসি হারিয়ে যেতে দেখেই নয়ন তার দৃষ্টি সরিয়ে নেয়। মেয়েটা হয়তো অস্বস্তি অনুভব করছে। নিজের এমন কাণ্ডে নিজের উপর রাগ হচ্ছে নয়নের। নিজেকে নিজেই আনমনে বলে ওঠে নয়ন, তুই কবে থেকে এমন স্টুপিড হলি নয়ন? ছি, কেমন চেষ্টামোর মতো তাকিয়েছিলি। মেয়েটা কি ভাবলো কে জানি। ভাবলি ভাবুক, আর তো আমাদের দেখা হচ্ছে না। নয়ন আর ফিরিয়েও তাকালো না মেয়েটার দিকে। সবুজ আর নয়ন দুজন তাদের মধ্যে নানা রকম গল্পগুজব হলো। দুজনে মিলে আড্ডা দিয়ে হালিম খেয়ে বিল মিটিয়ে বেরিয়ে পড়ে হোটেল থেকে। নয়ন কিছুটা বেপরোয়াভাবে রিক্সা ঠিক করতে গিয়ে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিয়েও বেঁচে যায়। নয়তো মুখ থুবড়ে পড়তো কাঁদায় ভরা বাজারে। মান সম্মান আজ যেত নয়নের। নয়ন জোরে সরে একটা শ্বাস ছাড়ে এ ভয়ানক বিপদ থেকে বেঁচে ফিরে। তখনই কানে ভেসে আসে বেশ রাগী মেয়েলি কণ্ঠস্বর, দেখে চলতে পারেন না? চোখে সমস্যা আপনার? নয়ন কিছুটা চমকে গিয়ে তাকালেও মেয়েটাকে দেখে আরো দ্বিগুণ চমকে ওঠে নয়ন। এত সময় বিহায়ার মতো যে মেয়েটার দিকে তাকিয়েছিল সেই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। ভীষণ ক্ষিপ্ত তার দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নের দিকে। এই প্রথম নয়ন হিমশিম খেয়ে যায়। ভীষণ অপ্রস্তুত হয়ে মেয়েটার বোরকা থেকে তার পা সরিয়ে নেয়। মেয়েটার বোরকায় তার বেপরোয়া কাণ্ডের জন্য ভুলবশত পা পড়ে যাওয়ায় এমন কাণ্ড বাঁধিয়ে ফেলেছে নয়ন। নয়ন অনুতপ্ত কণ্ঠে বলে, সরি, আসলে দেখতে পারি না। মেয়েটা নয়নের কথায় কোনো জবাব না দিয়ে চলে যায়। মেয়েটা যে নয়নের উপর ভীষণ রেগে গিয়েছে এটা তার চোখ আর কণ্ঠস্বর স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে। নয়ন মেয়েটার যাওয়ার দিকে তাকায়। মেয়েটার পাশে থাকা দুই মেয়ের ভেতর একজন বলে ওঠে, আজ কাজলের সাথে সব উল্টোপাল্টা কাণ্ড ঘটছে। সকাল সকাল কার মুখ দেখে উঠেছিস বলতো? মেয়েটার নাম নয়নের কানে আসতেই নয়ন আনমনে বলে ওঠে, কাজল। দারুণ নাম তো, মেয়েটার সাথে একদম যায়। নয়নের ধ্যানে বিঘ্ন ঘটে সবুজের ধাক্কায়। সবুজ বেশ বিরক্ত ভরা কণ্ঠে বলে ওঠে, তুই মাঝে মাঝে কোথায় হারিয়ে যাস বলতো? আজ তোর জন্য মেয়েদের হাতে মার খেতে খেতে বেঁচে গেলাম, নয়তো আর এ সমাজে মুখ দেখাতে হতো না। কোন ধ্যানে ছিলি তুই? আসলে দেখতে পারিনি, এমনিতেই অন্ধকার এখানে, আর মেয়েটাও পড়ে আছে কালো বোরখা, দেখবো কিভাবে? হয়েছে হয়েছে, আর বলতে হবে না, চল এখন। নয়ন আরও একবার সামনে তাকায়। এই অল্প সময়ে ভিড়ের মাঝে হারিয়ে গিয়েছে মেয়েটা। নয়ন রিক্সা করে চলে আসে তার গন্তব্যে। আমি বেলকনিতে দাঁড়িয়ে ভাবছি কাল রাইসের সাথে দেখা করব। এইভাবে তো আর চলে না, হিসাব মিটিয়ে নেওয়া উচিত। সে এখন আমাদের সম্পর্ক নিয়ে কী চায়, কীভাবে আমার জানা উচিত। কাল এই বিষয়ে আমি কথা বলবো রাইসার সাথে। দুজনের দেখা করা প্রয়োজন। আমি ফোন দিলাম রাইসাকে। আজকে আর ব্যস্ত দেখালো না। কয়েকবার রিং বাজতেই ফোন ধরে রাইসা। ফোন রিসিভ করতেই আমি বললাম, হ্যালো রাইসা। হ্যাঁ বলো। কি করছো? ঘুমাও এখন। কিছু বলবে? তাড়াতাড়ি বলে ফেলো, আমার অনেক ঘুম আসছে, ঘুমাতে পারবো এখন। রাইসার কথার ভঙ্গিতে বুঝতে পারলাম রাইসা আমার সাথে কথা বলতে আগ্রহী নয়। তাই আমি রাইসাকে বললাম, ঠিক আছে ঘুমিয়ে পড়ো, কিন্তু একটা জরুরি কথা ছিল। কাল বিকেলে দেখা করতে পারবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঘুমাও, গুড নাইট। গুড নাইট। রাইসা ফোনের লাইন কেটে দিতেই বড়সড় স্তব্ধ শ্বাস ছাড়ি আমি। আসলে আমার আগে কোনো মেয়েদের সাথে সম্পর্ক ছিল না। রাইসাও প্রথম আমার জীবনে, তাই ওকে নিয়ে একটু সিরিয়াস হয়েছিলাম। ভেবেছিলাম রাইসাকে জীবন সঙ্গিনী করবো। জানি না রাইসা কতটুকু সিরিয়াস আমার বিষয় নিয়ে, আমাদের এই সম্পর্ক নিয়ে। বিকেলে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে নয়ন। পরনে সাধারণ পাঞ্জাবি। শুক্রবার জুমার নামাজের জন্য পাঞ্জাবি বের করেছিল, তাই এটাই পরে এসেছে নয়ন। প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পর দেখা মিলে রাইসার। রিক্সা থেকে নামছে রাইসা, পরনে কালো সানগ্লাস, স্টাইলিশ 3 পিস। রাইসাকে দেখে নয়ন এগিয়ে যায় রিক্সার দিকে। নয়ন নিজেই রিক্সা ভাড়া দিয়ে দেয়। রাইসার দিকে তাকিয়ে বলে, চলো কোন রেস্টুরেন্টে গিয়ে বসা যাক। রাইসা বেশ বিরক্ত ভঙ্গিতে বলে, প্লিজ নয়ন, আমি সস্তা হোটেলে যেতে পারবো না। ওখানকার পরিবেশ, খাওয়া দাওয়া দেখলে আমার বমি পায়, জাস্ট অসহ্য। রাইসার কথায় নয়ন বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রাইসার দিকে। তোমাকে তো আগে দেখেছি এরকম সস্তা হোটেলে খেতে, আর তুমি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, আর আমার জানা মতে মধ্যবিত্ত ঘরের সন্তানরা এসব হোটেলে খেয়ে অভ্যস্ত। নয়নের কথায় রাইসা এখন বেশ ক্ষিপ্ত হলো। তুমি এখন অর্থের বংশের খোঁটা দিচ্ছ? লাইক সিরিয়াসলি নয়ন? আর একটু পরে বলবে চাকরিটা তুমিই দিয়েছো।
নয়নের রাগ হলেও বেশ ঠান্ডা মেজাজে শান্ত স্বরে নয়ন জবাব দেয়। কথাটা তুমি ভুলভাবে নিচ্ছ রাইসা। আমি দুজনের নামই উল্লেখ করেছি, তোমার একার কথা বলিনি। আর চাকরি তুমি নিজের যোগ্যতায় নিয়েছো, আমি তোমার পরিবর্তনের কথা বললাম। তুমি আমাকে বলো না আমি কেন তোমার সাথে কথা বলি না। এই জন্যই কথা বলি না তোমার সাথে এখন আমার একটুও মেলে না। দুজনের চলাফেরা, কথাবার্তা, চিন্তাধারা সব একদম ভিন্ন। কারণ তুমি বদলে গিয়েছো রাইসা, এর জন্য তো এত ভিন্ন। আগে তো ছিলে না। এত অমিল থাকলে অবশ্যই তোমার আর আমার সম্পর্ক হতো না। সারা জীবন মানুষ এক থাকে না, বদলাতে হয় নিজেকে, পরিবর্তন আনতে হয় নিজের মাঝে। কিন্তু তুমি কখনো পরিবর্তন হলেই না, আর কখনো হবেও না। আজীবন গেও ভূতের মতোই হয়ে থেকে যাবে। আর এই জন্যই তোমার আর আমার মিল কখনো হবে না। নয়ন নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে রাইসার দিকে। রাইসার হুট করে নিখুঁত পরিবর্তন হয়ে যাওয়া, এটা ভীষণ অবিশ্বাস্য লাগছে নয়নের কাছে। মানুষটা এতটা পরিবর্তনই অল্প সময়ে কিভাবে হতে পারে? হিসেবে এত দক্ষ হয়েও মেলাতে পারছে না নয়ন। শুধু বাক্রুদ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাইসার দিকে। রাইসা আবারও বেশ বিরক্তি ভঙ্গিতে বলে ওঠে, বলো কি বলবে? কেন আসতে বলেছিলে? দ্রুত বলে ফেলো তো। ভিড়, গাড়ির শব্দ ভীষণ বিরক্ত লাগছে আমার কাছে। তার ভেতরে একবার আজ অসহ্য গরম। নয়ন কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রাইসার দিকে। নিজেকে স্বাভাবিক করে বলে, আমি আমাদের সম্পর্কের বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তবে তোমার কথা মনে হচ্ছে এসব কথা তুলে লাভ নেই। আমি তোমার জবাব প্রশ্ন করার আগে পেয়ে গেছি। ভনিতা না করে বলো তো কি বলতে চাও? শুধু শুধু এত কষ্ট করে কেন এনেছো তাহলে? এমনিতেই আজ ছুটির দিন, এই একটা দিনই শুধু রেস্ট নিতে পারি। তোমার কি এমন গুরুত্বপূর্ণ কথা ছিল তা শোনার জন্য তোমাকে ডেকে এনেছো আমাকে আবার তুমি? আর এখন বলছো উত্তর পেয়ে গিয়েছো? এসব কেমন ড্রামা? রাইসার কথায় নয়ন তপ্তের শ্বাস ছাড়ল কয়েকবার। নিজেকে স্বাভাবিক করে নিজস্ব ভঙ্গিতে বলে, আমি আমাদের সম্পর্কটাকে আগানোর কথা বলতে চেয়েছিলাম। তুমিও চাকরি করো আর আমিও চাকরি করি, দুজনে মোটামুটি ভালো বেতন পাই। আমাদের দুজনের খুব ভালোভাবে চলে যাবে অনায়াসে। এই রিলেশনশিপ আর কতদিন? বিয়ে করে নিলেই ভালো হয়। রিলেশনশিপটা এমনি আমার ভালো লাগে না। আমার মনে হয় আমাদের দুজনের মাঝে যে এমন মূল্যবান চলছে তা বিয়ের পর থাকবে না। নয়নের কথায় রাইসা উচ্চ স্বরে হেসে ওঠে। রাইসার এমন হাসি দেখে কপাল কুঁচকে আসে নয়নের। নয়ন রাইসার হাসির দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি যেভাবে হাসছো মনে হচ্ছে আমি তোমাকে হাসির কিছু বলেছি। আমার মনে হয় না তোমার এমন হাসির কোনো যৌক্তিক কারণ আছে। আমি হাসির কিছু বলিনি, বরং খুবই সিরিয়াস বিষয় আলোচনা হচ্ছে আমাদের দুজনের মধ্যে। রাইসা হাসতে হাসতে নয়নকে উদ্দেশ্য করে বলে, আর ইউ ম্যাড? রাইসা নিজের হাসি থামিয়ে নিয়ে এবার সিরিয়াস হয়ে নয়নকে উদ্দেশ্য করে বলে, দেখো নয়ন, আমি সিরিয়াসভাবেই বলছি। তোমার আর আমার পছন্দ অপছন্দ, চলাফেরা, কথাবার্তা আকাশ আর পাতালের সমান ব্যবধান। আমি অনেক দিন হলো বিষয়টা বলতে চেয়েছিলাম। তোমার আর আমার সম্পর্ক এখানে শেষ করে দেওয়া উচিত। আর আমাদের সম্পর্ক এত দূরও গড়াই না যে তোমার কোনো সমস্যা হবে। তুমি বুঝতেই পারছো নিশ্চয়ই। আর এইসব সম্পর্ক বর্তমান জেনারেশনে একদম সিম্পল বিষয় এটা। আশা করি তুমি বুঝবে। তোমার আর আমার এখন চাই না। তুমি তোমার টাইপের একটা সাদা মাটা গেও মেন্টালিটির একটা মেয়ে খুঁজে নিও, কেমন? রাইসার কথায় নয়ন রাগে তার দুই হাত মুঠো করে নেয়। চোখ ছোড়া ভয়ানক হয়ে এসেছে মুহূর্তে। মনে হচ্ছে এই চোখ ছোড়া থেকে মুহূর্তে আগুন ঝরে পড়বে। চোখ বন্ধ করে বড় বড় কয়েক শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে নয়ন। নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা বজায় রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে রাইসাকে উদ্দেশ্য করে বলল, তোমার কাছে বিষয়টি অতি সাধারণ লাগলেও আমার কাছে নয়। আমি সম্পর্ক নিয়ে সিরিয়াস ছিলাম, তুমি সেটা জানো। কারণ তোমার সাথে আমার লাইফে ফার্স্ট রিলেশনশিপে জড়ানো। কোনো মেয়ের সাথে টাইম পাস করার ছেলে আমি নই রাইসা, আর এটা তুমি খুব ভালো করে জানো। আর আমার ভাবতেও অবাক লাগছে তোমার এমন মেন্টালিটি রেখে তুমি এতটা পরিবর্তন কীভাবে সম্ভব। তোমার এমন মেন্টালিটি যদি আমি আগে জানতে পারতাম, আমি নয়ন কখনো তোমার সাথে সম্পর্কে জড়ানো তো দূরে থাক, তোমার ছায়ার দিকেও ফিরে তাকাতাম না আমি। তুমি যেটা গেও মেন্টালিটি বলছো তাকে লয়ালিটি বলে, সম্পর্কের প্রতি গুরুত্ব দেওয়া বলে, নিজের চরিত্রের সততা বলে। নয়নের কথায় রাইসা ভীষণ অপমান বোধ করল। নয়নের উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে রাইসা বলে ওঠে, তুমি কি আমার চরিত্র নিয়ে কথা বলছো নয়ন? কোনো নারীর চরিত্র নিয়ে কথা বলা এমন চিপ মেন্টালিটি আমার না। যদি থাকতো তোমার সাথে আমার এই নিয়ে অনায়াসে কয়েকবার ঝগড়া হতো রাইসা। তুমি জানো তুমি কেমন? এটা তোমার নিজেকে নিজেই প্রশ্ন করো। আশা করি তুমি ভালো উত্তর পেয়ে যাবে নিজের থেকে।
তোমার পরিবর্তন দেখে আমি এমন উত্তর আশা করেছিলাম তোমার থেকে, কিন্তু তবুও আমি তোমার কাছে থেকে জানতে চেয়েছিলাম যেন ভবিষ্যতে তুমি আমার দিকে আঙ্গুল তুলতে না পারো, আমাকে দোষারোপ করতে না পারো। আমি তোমাকে ঠকিয়েছি, আমি আসছি, ভালো থেকো। কথাটুকু বলে নয়ন সেখান থেকে পা বাড়াতে গিয়েও থেমে যায়। আবারও পেছন ফিরে তাকায় রাইসার দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলে, শোনো রাইসা, এতটা পরিবর্তন, এতটা অহংকার ভালো নয়। তুমি তোমার নিজের কর্মের জন্য ভয়ঙ্করভাবে আফসোস করবে রাইসা। আজ আমার কথা একদিন তোমার মনে পড়বে, তোমার হিসেবের খাতায় মিলিয়ে রেখে দিও। কথাটুকু শেষ করে নয়ন আবারও পা বাড়িয়ে সেখান থেকে চলে এলো। নয়ন একবারের জন্য পিছু ফিরে তাকালো না। রাইসা ঠাঁই দাঁড়িয়ে রইল সেখানে, ক্রমাগত রাগে ফুঁসছে। রাইসা আশা করেনি নয়ন এইভাবে তাকে কড়া জবাব দেবে। রাইসা হয়তো আশা করেছিল নয়ন তাকে রিকোয়েস্ট করবে, ভেঙে পড়বে, কিন্তু এমনটা কিছুই হয়নি। বরং নয়ন তাকে কড়া জবাব দিয়ে মুখ ফিরিয়ে নিল। রাইসার কাছে বিষয়টা খুবই অপমানজনক লাগলো। রাইসা দাঁতে দাঁত চেপে বলে, এর জবাব আমি দিব নয়ন, আর খুব ভালোভাবেই জবাব দিব। চিরস্মরণীয় হয়ে থাকবে তোমার কাছে জবাবটা। আই প্রমিস ইউ নয়ন। নয়নের মন একদম ভালো নেই, যেন বিষণ্ণতায় কালো মেঘে ঢাকা পড়েছে তার মনটা। ঘড়িতে তখন রাত প্রায় 10টা। রাতে ছাদে গিয়ে চুপচাপ বসে আছে, আর অন্ধকার দূর আকাশে এক মনে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নয়ন। কয়েকটা তারা মিটিমিটি জ্বলছে শুধু। নয়ন আনমনে ভাবতে থাকে, অর্থ, লোভ, অহংকার মানুষকে কতটা ভয়ানক বানিয়ে দেয়, কতটা নিখুঁতভাবে পরিবর্তন করতে পারে এগুলো। কি দারুণ ক্ষমতা, এক মুহূর্তে সব সম্পর্ক মিথ্যে প্রমাণ করতে পারে, এক ঝটকায় মুখ ফিরিয়ে নিতে পারে। এই অর্থ ক্ষমতার কাছে যেন সব সম্পর্ক মিথ্যে, যেন সকল সম্পর্ক অসহায় হয়ে পড়ে এইগুলোর কাছে। সত্যি কি তাই? এই অর্থ ক্ষমতা একটা সম্পর্ক থেকেও কখনো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? মানুষ কিভাবে পারে ত্যাগ করতে? মায়া শব্দটি নাকি মানুষের জন্য। আসলে মানুষের মায়া আছে নাকি নিছক শব্দ মাত্র, যা আমরা শুধুমাত্র কল্পনায় অনুভব করি? বাস্তবতায় একটা ঠুনকো শব্দ মাত্র। এ সকল কিছুর প্রশ্ন আছে মনে হয়, কোনো উত্তর নেই। উত্তর থাকলেও এখনো আমার কাছে অজানা, আর এটাই আমার ব্যর্থতা। ঘড়িতে সকাল 7টা। নয়ন বেলকনিতে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছে। এমত অবস্থায় নয়নের নজরে পড়ে বোরকা পরহিতা একটা মেয়ে তাদের ফ্ল্যাটের গলির সামনে দাঁড়িয়ে আছে। নয়ন কফির কাপে চুমুক দিচ্ছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। হঠাৎ এই মেয়েটা মাথা তুলে উপরের দিকে তাকালো। নয়নের কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল তৎক্ষণাৎ। এই চোখছোড়া চিনতে বিন্দুমাত্র কষ্ট হলো না নয়নের। এই মেয়েকে সেই নয়ন হোটেলে দেখেছিল। কি অদ্ভুত কাণ্ড করেছিল সেদিন। ভাবতে নিজের কর্মকাণ্ডে নিজের লজ্জায় আর সংকোচে পড়ে যায় নয়ন। মেয়েটা আবারও তার মাথা নিচু করে নেয়, হয়তো দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। নয়ন আনমনে বিড়বিড় করে বলে, এই মেয়ে এত সকালে এখানে এই গলিতে দাঁড়িয়ে কি করছে? আগে তো কখনো দেখিনি। এই 2 মাসে একবারের জন্য নজরে পড়েনি এই মেয়েটাকে। আর আমি এই মেয়েকে নিয়ে এত কেন মাথা কামাচ্ছি? আজব বিষয়। এই মেয়ের যেখানে খুশি দাঁড়িয়ে থাকুক, যা ইচ্ছা করুক, তাতে আমার কি? আজব। সিরিয়াসলি নয়ন, মানসিক চাপ, কাজের চাপ নিতে নিতে পাগল হয়ে গিয়েছিস। কিছু অদ্ভুত চিন্তা ভাবনা করছিস তুই আজকাল। নয়ন বেশ বিরক্ত নিয়ে জায়গা ত্যাগ করলো। বেলকনি থেকে সোজা তার রুমে প্রবেশ করলো নয়ন। ওইখানে দাঁড়িয়ে থেকে উদ্ভট চিন্তা করার মোটেও সময় নেই নয়নের। ভীষণ ব্যস্ত মানুষ সে। প্রতিদিনের মতো নয়ন নিজের জন্য নাস্তা তৈরি করে খাওয়া দাওয়া শেষ করে নেয়। এরপর অফিসের উদ্দেশ্যে পরিপাটি হয়ে নিজেকে তৈরি করে নেয় নয়ন। যথাসময়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নয়ন। নয়ন তার মতো সিঁড়ি বেয়ে নামছিল নিচে। হুট করে কাঁধে কারো স্পর্শ পাওয়ায় পেছনে ফিরে তাকায় নয়ন। নয়ন পেছনে ফিরে তাকিয়ে মানুষটিকে দেখে ভীষণভাবে অবাক হলো। নয়ন বুঝে উঠতে পারছে না হুট করে কাকতালীয়ভাবে মেয়েটা কেন তার সামনে এসে পড়ছে। মেয়েটার সামনে ভীষণ অস্বস্তি আর সংকোচ কাজ করে নয়নের। কেমন উদ্ভট কাণ্ড করে ফেলেছিল মেয়েটার সামনে। মেয়েটা যে তাকে ভালো জানে না এ বিষয় নিয়ে নয়ন নিশ্চিত। মেয়েটা তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিয়ে বোরকা ঠিক করতে করতে বলে, সরি আসলে আমি পরে। কাজের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে থেমে যায় আর পুরো বাক্যটা বলে না।
মানুষটাকে ভালো নজরে দেখে না কাজল। কিভাবে তার দিকে তাকিয়েছিল ভাবতেই মানুষটার উপর ভীষণ রাগ হয় কাজলের। কাজলের চোখে রাগ, ক্ষিপ্রতা স্পষ্ট ফুটে উঠেছে মুহূর্তে। কাজল আর কিছু না বলে সিঁড়ি বেয়ে নয়নকে পাশ কাটিয়ে চলে যায়। নয়ন হতবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে। নয়ন বিস্মিত কণ্ঠে বলে ওঠে, এটা কি হলো? বাপরে নয়ন, এই প্রথম কোনো মেয়ের দৃষ্টিতে তুই খারাপ পুরুষ হিসেবে অনুদান পত্র পেলি। যাই হোক, সেই হিসাবে এই মেয়েটা তোর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রথম নয়ন রেজওয়ান চৌধুরী অব্র দুশ্চরিত্র পুরুষ খেতাব পেল। নাইস। নয়ন কথাগুলো আনমনে ভেবে মুচকি হেসে পা বাড়ালো সামনের দিকে। নয়ন পেছন থেকে দেখছে মেয়েটা বড় বড় পা ফেলে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ভীষণ ব্যস্ততা, নয়তো তার ভয়। নয়ন অফিসে এসে একবারের জন্য ফিরিয়েও তাকায়নি রাইসার দিকে। বিষয়টা রাইসা মারাত্মকভাবে খেয়াল করেছে। নয়নের এইভাবে এড়িয়ে চলা, তাকে দেখেও না দেখার ভান করা রাইসার মনে রাগ, ক্ষিপ্ততা আর দ্বিগুণভাবে বাড়িয়ে দেয়। রাইসা দাঁতে দাঁত চেপে মনে মনে ওড়ালো, থার্ড ক্লাস খ্যাত একটা ছেলে আমাকে ইগনোর করে, আমাকে দাপট দেখায়, অপমান করে কথা বলে। কিসের অহংকার এই গিও মেন্টালিটির ছেলে? আমিও দেখি এই দাপট অহংকার কতদিন থাকে। আমি যদি এই দাপট অহংকার চূর্ণ করে না দিই, তবে আমার নামও রাইসা নয়। এই অফিস থেকে অপমান করে ঘাট ধাক্কা দিয়ে যদি আমি না বের করে দিয়েছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি নয়ন। তুমি নিজেও জানো না কি ঘটবে তোমার সাথে। আমাকে অপমান করা একদম উচিত হয়নি তোমার। কথাগুলো আনমনে ভেবে বড় বড় পা ফেলে ম্যানেজারের কেবিনের দিকে গেল রাইসা। ফর্সা মুখে রেগে লাল হয়ে গিয়েছে মুহূর্তে। অতিরিক্ত রাগের কারণে শ্বাস প্রশ্বাসও অস্বাভাবিক গতিতে চলছে এই মুহূর্তে রাইসার। ম্যানেজার রাইসার এমন অবস্থা দেখে কিছুটা আতঙ্ক হয়ে চেয়ার থেকে উঠে এসে রাইসার সামনে দাঁড়ায়। অনেকটা বিচলিত কণ্ঠে বলে, কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন দেখতে? কি হয়েছে বলো আমাকে। কোনো সমস্যা নাকি অসুস্থ? ছুটি লাগবে? রাইসার আগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, মাথা লাগবে আমার। রাইসার এমন কথায় জিহ্বা কামড় দেয় ম্যানেজার। বুঝেও না বুঝার ভান করে বলে, মাছের, মুরগির নাকি মানুষের? কিসের মাথা লাগবে? রাইসা মোটেও এখন রসিকতার মুহূর্তে নেই। এই মুহূর্তে ম্যানেজারের রসিকতা রাইসা রাগ আরও বাড়িয়ে দিল। ম্যানেজারের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, দেখুন, আমি মোটেও এখন আপনার ফালতু রসিকতার মোটে নেই। আচ্ছা সরি, রসিকতা বাদ। কি হয়েছে বলো? এমন মেজাজ হাইপার হয়ে আছে কেন? আমি তোমার জন্য কি করতে পারি? আপনি খুব ভালো করেই জানেন আমি কী চাই। আমার আর সহ্য হচ্ছে না। আপনি যেভাবে পারেন নয়নকে তাড়ানোর ব্যবস্থা করেন। আমি তো তোমাকে সবটা খুলে বললাম কালকে। এটা এত সহজ নয়। আর আমি এটা বুঝে উঠতে পারছি না তোমার নয়নকে নিয়ে এত প্রবলেম কেন। যথেষ্ট ভদ্র মার্জিত ছেলে, কাজেও দক্ষ, তবুও আমি তোমার জন্য ওর সাথে রুট ব্যবহার করি। সেদিন নিচে ইচ্ছে করে ফাইলে ভুল করে ওকে বকেছি, কিন্তু এমনটা নয়ন ডিজার্ভ করে না। দেখুন, আমি এখানে নয়নের সুনাম শুনতে বা সার্টিফিকেট নিতে আসিনি। নয়ন জাস্ট অসহ্যকর, বিশেষ করে ওর ফালতু অ্যাটিটিউডগুলো। গিও মেন্টালিটির একটা ছেলে, তার কথাবার্তা দেখে আমি অবাক না হয়ে পারি না। আমি আরও আশ্চর্য হচ্ছি, আমাকে অপমান করে, আমাকে ছোট করে। কি যোগ্যতা আছে ওর? বাপরে, এত তিক্ততা কেন? এত তিক্ততা থাকা সত্ত্বেও তুমি তার সাথে সম্পর্কে জড়িয়েছিলে। দেখুন, আমাদের সম্পর্ক সিরিয়াস কিছু ছিল না। এসব এখন স্বাভাবিক একটা বিষয়। সেই হিসাব কালকে মিটিয়ে দিয়েছি। কিন্তু এই নয়ন জানেন কিভাবে ছোট করে কথা বলে আমাকে। ওর ভাগ্য ভালো, ওর সাথে এতদিন সম্পর্কে জড়িয়েছিলাম। ছোট লোক একটা। আমি মনে হয় অন্ধই ছিলাম, আর এসেছে আমাকে বিয়ে করতে। রাইসার কথায় ম্যানেজার রাইসার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ভারী কণ্ঠে বলে, তোমাকে নয়ন বিয়ের প্রপোজাল দিয়েছে? রাইসা বেশ বিরক্তি ভঙ্গি নিয়ে বলে, ম্যানেজার কিছু সময় চুপ থেকে কিছু ভেবে উচ্চ স্বরে হো হো করে হেসে ওঠে। রাইসা ম্যানেজারের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, সুন্দরের দিকে সবারই নজর, তাই না? ম্যানেজারের কথার ইঙ্গিত বুঝতে পেরে রাইসার মুখ মুহূর্তে লজ্জায় লাল রূপ ধারণ করে। রাইসার লজ্জা রাঙানো মুখের দিকে তাকিয়ে ম্যানেজার বলে ওঠে, থাক থাক, আর লজ্জা পেতে হবে না। আমি দেখছি কি করা যায়। তোমার কথা না রেখে থাকা যায়? আফটার অল তোমার সৌন্দর্যকে অপমান করা হবে। ক্যান্টিনে বসে লাঞ্চ করছে নয়ন আর সবুজ। অফিস থেকে এসেছে পর্যন্ত সবুজ নয়নের বিষণ্ণ মুখ, মনমরা হয়ে থাকা লক্ষ্য করেছে। সবুজ নয়নের দিকে তাকিয়ে বলে, আজ তোর কি হয়েছে বল? অফিস থেকে এসেই দেখছি মনমরা হয়ে বসে আছিস। তেমন কিছু না,
সত্যি করে বল, সব কিছু ঠিকঠাক তো? আচ্ছা, তোর আর রাইসার মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? দুজনকে দেখি না আর কথা বলতে। নয়ন সবুজের কথায় স্পষ্ট ভাষায় জবাব দেয়। কথা বলতে সম্পর্কের প্রয়োজন হয়, যেখানে সম্পর্ক নেই সেখানে কিসের কথা? আর রাইসের বিষয়ে আমাকে কিছু বলবি না, ভালো লাগে না। সবুজ বেশ কৌতূহল নিয়ে বিস্মিত কণ্ঠে বলে। সম্পর্ক নেই মানে কি বলতে চাইছিস তুই? খোলাসা করে বলতো। নয়ন বড় বড় দীর্ঘশ্বাস ফেলে কয়েকবার। কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে স্থির দৃষ্টি রেখে থমথমে কণ্ঠে বলে ওঠে, আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। আসলে আমাদের দুজনের মধ্যে ভীষণ অমিল। এত অমিলের সম্পর্ক গড়ে উঠলেও স্থায়ী হয় না, আর রাইসে চায় না সম্পর্ক এগোতে, আমিও বেঁধে রাখিনি। সবুজ হতাশার শ্বাস ফেলে নয়নকে উদ্দেশ্য করে বলে ওঠে, থাক, এ বিষয়ে মন খারাপ করিস না। সবুজের কথায় নয়ন মুচকি হাসে। এ হাসিতে হতাশা, বিষাদময় এক ভয়ানক যন্ত্রণা স্পষ্ট ফুটে উঠেছে। মন খারাপ করিনি তো, মন খারাপের কি আছে? হ্যাঁ, খারাপ লাগে যে অস্বীকার করবো না। আমি আবার একটু বোকা স্বভাবের মানুষ, একটু বললে ভুল হবে, অনেক বোকা স্বভাবের মানুষ। ওই ক্যালকুলেটর হিসেব মিলিয়ে প্র্যাকটিক্যাল ভেবে কোনো সম্পর্ক তৈরি করি না, কিংবা সম্পর্কে জড়াই না, সম্পর্ককে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি। যাই হোক, এসব বাদ দে কথা। যে যার লক্ষ্য সফল হোক, আমিও অযথা বাধা হতে চাই না। সবুজ নয়নের কাঁধে হাত রাখে। কিছু সময় নীরব থেকে একটু দ্বিধা দ্বন্দ্ব নিয়ে নয়নকে উদ্দেশ্য করে বলে, যা হয় ভালোর জন্যই হয়। একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? বল, কি বলবি? অনেকদিন ধরে বলতে চেয়েও পারিনি, তুই কি মনে করিস না মনে করিস, আজ কেন জানি বলতে ইচ্ছে করছে। রাইসার চলাফেরা, কথা বলার ধরন আমার সুবিধা লাগে না। ও রূপ নিয়ে অনেক অহংকার, কিন্তু তোকে বলার সাহস পাইনি। আবার ম্যানেজারের সাথে দেখ কেমন গায়ে পড়া স্বভাব। সবাই বিষয়টা লক্ষ্য করলেও মুখে বলার সাহস পায় না কেউ। আমাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে তাই বলে ওকে নিয়ে বাজে মন্তব্য করব এমনটা নয়। ওর চরিত্র নিয়েও কথা বলবো না। আর রূপের অহংকার, এটা আরও আশেপাশে মানুষের বাড়িয়ে দেয়। সবাই তো রূপের জন্য এত ওকে প্রায়োরিটি দেয়। আমরা মাঝে মাঝে অনেক চালাক চতুর মানুষ ভয়ানক ভুল করে ফেলি, বুঝতে পারি না কোন প্রায়োরিটি তোমার জন্য ভালো আর কোনটা লোভ। ভুলে যাই আমাদের কর্মের ফল অপেক্ষা করছে আমাদের জন্য, শুধু একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা। সেই সময় কাউকে হাসাবে, আবার কেউ আফসোসে কাতরাবে। ভুলে যাই কর্মের ফল নিশ্চিত। এসব বাদ দে, শুধু কাউকে নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাই না আমি। সবুজ আর এ প্রসঙ্গে কথা বাড়ালো না, শুধু তপ্ত দীর্ঘশ্বাস ছাড়লো কয়েকবার। এই 3 মাসের যোগাযোগে নয়নের সাথে খুব একটা ভালো সম্পর্ক হয়েছে দুজনের। আর দুজনের এত ভালো সম্পর্কের কারণ তাদের এই চাকরিতে জয়েন করার ডেট এক। শুরু থেকে ভালো পরিচয়, তাই সম্পর্ক মোটামুটি গাঢ় হয়েছে। সন্ধ্যায় ছাদে বসে 3 ঘনিষ্ঠ বান্ধবী আড্ডা দিচ্ছে। 3 মেয়ের কাজল, সুমি, তানহা। সুমি কাজলকে উদ্দেশ্য করে বলে, আজকে তোর প্রাইভেটের প্রথম দিন কেমন ছিল? স্টুডেন্ট কেমন ছিল আর গার্জিয়ান? প্রথম দিনকে এমন আন্দাজ করা যায়, তবে সুবিধা হলো বেশি গলির ভিতর যেতে হয় না। মেইন রাস্তা থেকে নেমে একটু হাঁটলে স্টুডেন্টদের বাসা। তাহলে তো ভালো, বেশ সুবিধা হয়েছে তোর জন্য। এমনিতেই তুই একটু সবসময় ভয়ে আতঙ্কে থাকিস। হ্যাঁ রে, আমার ভীষণ ভয় লাগে এসবে। আর তোমাদের অনেক থ্যাঙ্কস রে, প্রাইভেটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তোরা এই সাহায্য না করলে প্রাইভেটের ব্যবস্থা হতো না, আর আমার থাকাও হতো না। 3 বান্ধবী একসাথে এসেছে, একসাথে 1 বছর হলো মেসে থাকছি। তুই চলে গেলে আমাদের ভালো লাগবে। সুমির কথায় কাজলের মুখে কৃতজ্ঞতার এক হাসি ফুটে ওঠে। কাজল দুজনকে উদ্দেশ্য করে বলে, তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস বান্ধবী। হয়েছে, আর থ্যাঙ্কসের সাগরে আমাকে ভাসাতে হবে না। প্রথম মাসে স্যালারি পেয়ে ট্রিট দিস, এতেই হবে। 3 জন একসঙ্গে উচ্চ স্বরে হেসে ওঠে। কাজলের মস্তিষ্কে কিছু একটা আসতে অনেক বিচলিত হয়ে বলে ওঠে, এই শোন, তোদের তো একটা কথা বলাই হয়নি। কাজলের কথা সুমি আর তানহা অনেক আগ্রহ নিয়ে নড়ে চড়ে বসে। সুমি অনেক আগ্রহ নিয়ে বলে ওঠে, কি কথা রে? ওই আমরা হালিম খেতে গিয়ে যে ছেলেটাকে দেখেছিলাম না, ওই ছেলেকে দেখেছি আজ। সুমি আর তানহার উৎসাহ যেন আর কয়েকশো গুণ বেড়ে যায়। তানহা বেশ আগ্রহ নিয়ে কাজলের হাত ধরে ফেলে। কোথায় রে? আমি যে বাসায় প্রাইভেট পেয়েছি ওই বাসায়। ওই বাসায় থাকে নাকি কোনো কাজে এসেছে, আমি তা জানি না। সুমি বেশ ঠাট্টার ছলে কাজলকে বলে, সেই দিন যেভাবে কাজলের দিকে তাকিয়েছিল না, ওই বাড়িতে থাকলে মন্দ হয় না। যদি আমাদের সিঙ্গেল বান্ধবী অবশেষে ইনার রিলেশনশিপ স্ট্যাটাসে নিজের নাম বসায়। কাজল বেশ বিরক্ত নিয়ে বলে, জানতাম তোরা মজা নিবি, এই জন্য তোদের বলতে চেয়েছিলাম না। সব সময় ফালতু মজা।
তোরা জানিস আমার এসব একদম ভালো লাগে না। আর লোকটা সেই দিনের তাকানোর কথা মনে হতে আমার গা চলে যায়। ফালতু একটা লোক, চরিত্রে অনেক সমস্যা আছে। আমার ভয়ে গলা শুকিয়ে আসছিল লোকটাকে দেখে। কিভাবে যে দ্রুত পা ফেলে এসেছি আমি জানি, আর তোরা মজা নিচ্ছিস। কাজলের কথায় সুমি বেশ বিরক্ত ভঙ্গিতে বলে ওঠে, তোর ভয়ই গলা শুকিয়ে আসবে। এত ভীতু কেন তুই? ভীতু ভালো, এত সাহসের দরকার নেই আমার। লোকটা যদি ওই বাড়িতে থাকে কি করবি তুই? জানি না, একটা কাজ করব, ধারালো ছুরি নিয়ে যাব, সবসময় ছুরিটা কাছে রাখবো। লোকটার সামনে আসার কোনো রকম চেষ্টা করলে ঢুকিয়ে দেব শরীরে একদম। কাজলের এমন বোকা বোকা নতুন কিছু নয়। কাজলের কথায় সুমি আর তানহা উচ্চস্বরে হেসে ওঠে। সুমি হাসতে হাসতে বলে ওঠে, তুই আর শুধরালি না। তোর এই বোকামি কবে যাবে বলতো? এই জন্মে না, একসাথে পড়াশোনা শেষ করেছি, যেমন ছিল এখনো তেমনই আছে, ভিতর ডিম গাধি একটা। কাজল সুমি আর তানহার কথা শুনে অভিমানী স্বরে বলে ওঠে, সবসময় অপমান করবি না তো, ভালো লাগে না আমার। সকালে নাস্তা তৈরি করার একদম ইচ্ছে নেই নয়নের। প্রতিদিন একই রুটিন, একঘেয়েমি চলে এসেছে একদম। রান্নাবান্নার কাজে খুব বেশি পারদর্শী নয় নয়ন, তবু খাওয়ার মতন চলে যায়। নিজের স্বাধীন রান্না আজ সকাল সকাল খাওয়ার মোটেও স্বাদ জাগছে না নয়নের মনে। তাই বেরিয়ে পড়েছে হোটেল থেকে কিছু খাবার কিনে আনার উদ্দেশ্যে। নয়ন খাবার কিনে এনে গেটে মাত্র পা রেখেছে, অমনি কারো ব্যাগের ধাক্কায় গরম গরম পরোটা আর মাংসের তরকারি ধূপ করে এসে পড়ে যায় মাটিতে। সকাল সকালে এরকম ঘটনায় শান্ত মেজাজ মুহূর্তে খিটখিটে হয়ে যায় নয়নের। রেগে গিয়ে মাথা তুলে তাকানোর আগেই কানে ভেসে আসে ভয় মিশ্রিত কোনো মেয়েরই কণ্ঠস্বর, সরি, আমি আসলে দেখতে পারিনি, সত্যি সরি। নয়ন মাথা তুলে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। দুজনেই বেশ হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে একে অপরের দিকে। দুজনে এই মুহূর্তে কেউ কাউকে আশা করেনি। কাকতালীয়ভাবে বারবার সামনে পড়ে যাওয়া বিষয়টা অস্বস্তিকর, আর ঘটনাগুলো দুজনের কাছে মেনে নেওয়া কষ্টসাধ্য। অন্য কেউ সামনে দাঁড়িয়ে থাকলে সামান্য একটু হলেও রাগ দেখাতো নয়ন। মেজাজ সেরকমই খিটখিটে হয়েছিল, তবে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে খিটখিটে মেজাজ মুহূর্তে হারিয়ে গেল। বেশ অবাক হলো নয়ন। তার থেকে বেশি আকস্মিক ধাক্কায় অপ্রস্তুত হয়ে গিয়েছে নয়ন। নিজেকে স্বাভাবিক করে নয়ন ছোট করে জবাব দিল, ঠিক আছে, যান আপনি। নয়ন আর সেখানে দাঁড়িয়ে থাকে না। মেয়েটার সামনে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি লাগছে নয়নের। কাকতালীয়ভাবে পরপর কয়েকবার ঘটে যাওয়া আকস্মিক ঘটনা এই মেয়েটার সাথে ঘটেই যাচ্ছে। খাবারগুলো মাটিতে পড়ে সবগুলো খাবারই নষ্ট হয়ে গিয়েছে। তাই নয়ন আবারও পা বাড়ায় হোটেলের উদ্দেশ্যে। কাজল এখনও বোকার মতো তাকিয়ে আছে, একবার খাবারের দিকে আরেকবার নয়নের যাওয়ার দিকে। এই ঘটনার জন্য তার তাড়াহুড়ো দায়ী ছিল। কাজল বেশ অনুতপ্ত এই মুহূর্তে তার জন্য মানুষটার খাবার নষ্ট হলো। কাজল অনুশোচনার কণ্ঠে বলে ওঠে, ইস, আমার জন্য মানুষটার খাবারটা নষ্ট হয়ে গেল। সুমি তানহা ঠিকই বলে, আমি সত্যি বোকা, আমি কখনো শুধরাবো না। সব সময় আমার ভাগ্যে দুর্ঘটনা লেগেই থাকে। উফ, কান্না পাচ্ছে এখন। সকাল সকাল বাদিয়ে ফেলাম একটা দুর্ঘটনা ছাড়া আমার কি একটা দিন স্বাভাবিকভাবে কাটে না? অন্তত একটা দিন ভালোভাবে কাটুক আমার। ধ্যাত, ভালো লাগে না। নয়ন একবার পেছন ফিরে তাকায়। মেয়েটা এখনো ঠাই সেখানে দাঁড়িয়ে আছে। নয়নকে তাকাতে দেখে কাজল আবারও তাড়াহুড়ো করে দ্রুত পায়ে ঘরের ভেতর প্রবেশ করে। নয়ন আবারও সামনে ফিরে তাকায়। নয়ন আনমনে ভাবতে লাগলো, এই মেয়েটি এখানে কি করছে? দুদিন ধরে এই বাড়িতে তো এত সকালে আসছে দেখা যায়। যাই হোক, তাতে আমার কি, কিন্তু বারবার সব দুর্ঘটনা এই মেয়েটার সাথে কেন হয়? এই মেয়েটা সিডোর, আমপান, রুমাল, বুলবুল, আইলায়ের মতো ভয়াবহ জ্বর নাকি? জ্বরের মতো আসে। কথাগুলো ভাবতে নয়ন আনমনে মুচকি হেসে ওঠে। নয়নকে আবারও খাবার কিনতে দেখে হোটেলের লোক অবাক হয়ে তাকিয়েছিল। নয়ন হোটেলের লোকের দৃষ্টির ভাষা বুঝতে পেরে নিজ থেকে বলে ওঠে, প্রথম খাবার আমার ভাগ্যে লেখা ছিল না, তাই পড়ে গিয়েছে। আর দ্বিতীয়ত, এই টাকাটা আপনার ভাগ্যে ছিল চাচা। নয়নের কথায় হোটেলের লোক উচ্চ স্বরে হেসে উঠলেন। নয়ন খাবারগুলো এনে চুপচাপ নিজের ঘরে বসে খাচ্ছে। নয়ন চাইতেও তার মস্তিষ্কে বারবার বিচরণ করছে মেয়েটার সাথে ঘটে যাওয়া এই যাবৎকালের কাকতালীয় ঘটনাগুলো। নয়ন আনমনে বলে ওঠে, আশ্চর্য, আমি এই মেয়েটার কথা কেন এত ভাবছি? এত ভাবার তো কিছু নেই। নয়ন, এসব ফালতু বিষয়ে মূল্যবান সময় অপচয় না করে কাজে ফোকাস দে নয়ন।
অনেক কাজ বাকি, অনেক হিসাব বাকি, এমনি আবার হাতের সময় অল্প আছে। দ্রুত রেডি হয়ে নিতে হবে অফিসের জন্য। প্রতিদিনের মতন আজও নয়ন পরিপাটি হয়ে নিজেকে তৈরি করে বেরিয়ে পড়ে ওই একটা সময়। নয়ন গেট থেকে পা বাড়িয়েছে, অমনি পেছন থেকে কোনো মেইলি স্বর ভেসে আসে তার কানে। এই যে শুনুন। নয়ন সেখানে দাঁড়িয়েছে। মেয়েটার কণ্ঠস্বর খুবই অল্প কয়েকবার শুনলেও নয়নের কাছে কণ্ঠস্বরটা পরিচিত হয়ে গিয়েছে। নয়ন পেছন ফিরে তাকায়। স্বাভাবিকভাবে জবাব দিল নয়ন। জি বলুন। আমি আসলে অনেক লজ্জিত, আমার জন্য আপনার খাবারগুলো নষ্ট হয়ে গেল, সরি। মেয়েটার কণ্ঠস্বর যে কাঁপছে এটা স্পষ্টই বুঝতে পারছেন নয়ন। নয়নের দৃষ্টি পড়ে কাজলের হাতের দিকে। ফর্সা চিকন সরু হাত মেয়েটার, 2 হাত অনবরত কোচলিয়ে যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা নার্ভাস হয়ে আছে অনেক। নয়ন মুচকি হেসে বলে ওঠে, আপনি এতটা গিল্টি ফিল করবেন না, এটা একটা দুর্ঘটনা ছিল মাত্র, আপনার কোনো দোষ নেই যে আপনি এভাবে গিল্টি ফিল করবেন। খাবারটা আমার রিজিকে লেখা ছিল না, প্লিজ আপনি এভাবে গিল্টি ফিল করবেন না, বিষয়টি আমার কাছে অন্তত খারাপ লাগবে। কাজল নিঃশব্দে মুচকি হাসে। কাজল হেসেছে, নয়ন এটা কাজলের চোখ দেখে বুঝে ফেলল অনায়াসে। হিজাবের আড়ালে মুখটা ঢাকা থাকলেও বুঝতে কষ্ট হলো না নয়নের, কারণ নয়নের দৃষ্টি কাজলের চোখ জোড়ার দিকেই ছিল। নয়ন মনে মনে আওড়ালো, মেয়েটা কি সবসময় চোখে কাজল পরে দেখে নাকি? যতবার দেখেছি ততবারই চোখে গাঢ় কাজল দেখেছি, হয়তো নিজের নামে অনুপ্রাণিত হয়ে চোখে সবসময় কাজল লাগিয়ে রাখে। নয়ন মনে মনে হাসলো কথাগুলো ভেবে। এরপর কাজলকে উদ্দেশ্য করে বলে, আপনি কি যাবেন? কাজল তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ যাব। তাহলে আসুন। দুজন বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে পাশাপাশি হাঁটছে সরু গলি দিয়ে। লোকজন আশেপাশে খুব একটা নেই বললেই চলে। একই অস্বস্তি দুজনের মধ্যে বিরাজমান। নয়ন নিজের জড়তা কাটিয়ে প্রশ্ন করে কাজলকে, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। আপনাকে আগে কখনো দেখিনি তো এখানে। এ বাড়িতে কিসের কাজ আপনার? কোন রিলেটিভ থাকে এ বাড়িতে? না, আসলে ওই বাড়িতে 3 তলায় বি ব্লকে আমি টিউশনি পেয়েছি, তাই আসা হচ্ছে 2 দিন হলো। আচ্ছা, এই জন্য বলি আগে কখনো দেখিনি আপনাকে। নয়ন কিছু না ভেবে আবারও প্রশ্ন করে বসে কাজলকে, কোন ব্লকে বললেন আপনি টিউশনি পেয়েছেন? 3 তলা বি ব্লকে। নয়নের কপাল কুঁচকে আসে। কিছু বলতে গিয়েও আটকে গেল নয়ন। নয়ন কিছু ভাবতে ভাবতে এসে পড়ে মেইন সড়কের সামনে। কাজল নয়নের দিকে তাকিয়ে বলে, আসি তাহলে। কাজলের ঘোর কাটে নয়নের। তৎক্ষণাৎ নয়ন অপ্রস্তুত হয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে ওঠে, ঠিক আছে আসুন তাহলে। নয়ন রিকশায় উঠে গভীর চিন্তায় ভাবতে থাকে কিছু সময়। এরপর আনমনে বলে ওঠে, এই মেয়ে কি কিছু জানে না? কিন্তু ওই বাড়িতে তো কোনো মেয়ে চিত্র রাখা নিষেধ করে দিয়েছে। বাড়ির মালিক কি জানে না নাকি? জানি না, কিছু বুঝতে পারছি না। তুই আবার ওইসব ভাবছিস কেন? নয়ন, ফোকাস ফর মি। কাজল ক্লান্ত শরীর নিয়ে মেসে এসে হাত মুখ ধুয়ে গা এলিয়ে দেয় বিছানায়। তখনই তার রুম মেট, তার ঘনিষ্ঠ বান্ধবী দুজন, সুমি আর তানহা এগিয়ে আসে কাজলের দিকে। কাজলকে দেখে মজার ছলে সুমি বলে ওঠে, কিরে বান্ধবী, আজকে কি দেখা হয়েছিল? কাজল বেশ বিরক্তি নিয়ে ধুম করে এক লাফে উঠে পড়ে বিছানা থেকে। দুজনের দিকে বেশ ক্ষিপ্ত তার দৃষ্টিতে তাকিয়ে বলে, এসব ফাজলামো না করলে তোদের ভালো লাগে না? জানিস আমার এইসব ভালো লাগে না, তবুও বারবার এসে এইসব কথা বলতে হবে কেন তোদের? আচ্ছা দোস্ত, সরি। এই দেখ কান ধরছি, তুই শুধু বল দেখা হয়েছিল কিনা। মুখ ফুলিয়ে থমথমে কণ্ঠে জবাব দেয়, হয়েছিল। সুমি আর তানহা বেশ উৎফুল্ল হয়ে কাজলের পাশে বসে পড়ে। সুমি বেশ আগ্রহ নিয়ে বলে ওঠে, কথা হয়েছিল? দুজনের আগ্রহ কয়েকশো গুণ বেড়ে যায় এবার। তানহা ভীষণ উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, কি কথা? কাজল সব ঘটনা খুলে বলে সুমি আর তানহাকে। ঘটনাগুলো শুনে সুমি আর তানহা হাসতে হাসতে একে অপরের গায়ে গড়িয়ে পড়ছে। সুমি আর তানহার হাসি একদম সহ্য হচ্ছে না কাজলের। কাজল ভীষণ রেগে যায় দুজনের কাণ্ড দেখে। কাজল চেঁচিয়ে ওঠে, রাগী কণ্ঠে বলে ওঠে, ওই প্লিজ থামবি তোরা, আমার ভীষণ অসহ্য লাগছে। কাজলের কথায় সুমি আর তানহা নিজের হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। সুমি হাসতে হাসতে বলে, সরি বান্ধবী, কিছু মনে করিস না, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই এমন বোকাই থেকে যাবি? কাজল বেশ ক্ষিপ্রতার সাথে
বিছানা থেকে উঠে দাঁড়ায়। একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, হ্যাঁ ভালো লাগে না, অসহ্য। দেখতে দেখতে 7 দিন কেটে গেল এর মাঝে। স্বাভাবিক নিয়মে চলছে দিন। নয়নের স্বাভাবিক চলাফেরা নাইসার ক্ষিপ্ততা যেন দিন দিন বাড়িয়ে দিচ্ছে আরও। নয়ন যেন সব বিষয় দেখেও না দেখার মতন এড়িয়ে যাচ্ছে। আপাতত নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সে। একদিন সকালে নয়ন হোটেল থেকে ফিরেছে খাবার কিনে। রুম এ ব্লক আর বি ব্লক পাশাপাশি। নয়ন মাত্র চাবি বের করেছে নিজের ঘরের দরজার লক খুলতে যাবে, সেই মুহূর্তে বি ব্লক থেকে কোনো কিছু ভাঙার বেশ বড়সড় আওয়াজ পেল নয়ন। খুব বেশি জোরে আওয়াজ না হলে বাইরে আওয়াজ আসে না। নয়ন খুব বেশি একটা গুরুত্ব দিল না। নয়ন দরজা খুলে ঘরে প্রবেশ করবে, সেই মুহূর্তে আবারও কোনো কিছু ভাঙার আওয়াজ পেল নয়ন। নয়নের মনে বেশ খটকা লাগলো এই মুহূর্তে। নয়ন আশেপাশে তাকালো, কেউ নেই। নয়ন মস্তিষ্ক কিছু ভাবতেই নয়ন তৎক্ষণাৎ বি ব্লকের দরজায় অনবরত আঘাত করতে থাকে আর ডাকতে থাকে, কেউ আছেন? দরজা খুলুন। নয়ন অনবরত কলিং বেল চাপতে লাগে, কোনো সাড়া শব্দ নেই। নয়ন আবারও দরজায় আঘাত করে বলতে শুরু করে, দরজা খুলুন, নয়তো আমি লোক জড়ো করে দরজা ভাঙতে বাধ্য হব। এই যে দরজা খুলুন। নয়নের কথার মাঝে খট করে ভেতর থেকে দরজা খোলে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীর থেকে ঘাম যেন ঝরে পড়ছে। চোখে মুখে ক্ষিপ্রতা নিয়ে হাফ প্যান্ট পরহিতা একটা ছেলে সামনে দাঁড়ালো। এই ছেলের সম্পর্কে নয়ন ভালোভাবে অবগত। নয়ন ব্যস্ত ভঙ্গিতে বলে, মিলন, তুমি একাই? বাসার কেউ নেই? না, নেই কোনো দরকার। এইভাবে দরজা ধাক্কাচ্ছিলি কেন? ম্যানার নেই? না, ম্যানার নেই। সরো, আমি ভিতরে যাব। নয়নের কানে ভেসে আসে গোঙানির আওয়াজ। মিলন কিছুটা ঘাবড়ে যায়, তাই ব্যস্ত ভঙ্গিতে বলে, নয়ন ভাই, বাসায় কেউ নেই, তাই আপনি চলে যান, আমি কাজে ব্যস্ত আছি। মিলন, তুমি সরে যাও, আমি ভিতরে যাব। আর তুমি যদি বাধা দাও তো লোক জোরে করবো আমি, তখন নিশ্চয়ই তোমার কোনো বাধা থাকবে না। কথাগুলো বেশ শক্ত কণ্ঠে বলে ওঠে নয়ন। মিলন কিছুটা ঘাবড়ে গিয়ে সরে দাঁড়ায়, শরীর অনবরত কাঁপছে। মিলন হুট করে নয়নের পা ধরে ফেলে। নয়ন ভাই, প্লিজ কাউকে কিছু বলবেন না, আমাকে শাস্তি দিতে গিয়ে সমাজের মেয়েটাকে কলঙ্কিত করবেন না, প্লিজ প্লিজ নয়ন ভাই। মিলনের কথার মানে নয়নের বুঝতে বাকি রইল না। যা সন্দেহ করেছিল তাই। নয়ন অগ্নি দৃষ্টিতে তাকায় মিলনের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, নারী কলঙ্কের কথা তোর মতো দুশ্চরিত্রের মুখে মানায় না। তুই কি মানিস? তুই কি নারীর গর্বে ছিল? কোনো নারী তোকে 10 মাস 10 দিন গর্বে ধারণ করেছে? তোকে দুনিয়ায় আলো দেখাতে কত রাত নির্গুম কাটিয়েছে, কত যন্ত্রণা সহ্য করেছে? তুই মানিস? তোর মতো খুলঙ্গার এসব বুঝবেও না। তোরা পুরুষ জাতির জন্য কলঙ্ক, পুরুষ জাতির অভিশাপ তোরা। পা ছাড় আমার। ওই মেয়ে কোথায়? নয়ন এক ছটকায় পা সরিয়ে নেয় মিলনের থেকে। মিলন ছিটকে পড়ে যায় দূরে। নয়ন বড় বড় পা ফেলে প্রবেশ করে ঘরের ভিতর। নয়নের চোখে পড়ে কাজলের হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে। কাজল আহত দৃষ্টিতে তাকিয়েছে নয়নের দিকে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়েছে। কাজলের অবস্থা দেখে বুকটা কেঁপে ওঠে নয়নের। নিজের বোকামির জন্য নিজের উপর ভীষণ রাগ হচ্ছে নয়নের। কেন সেদিন মেয়েটাকে সতর্ক করে দিল না? তবে এত কিছুর মাঝে স্বস্তির শ্বাস ফেলল নয়ন এই ভেবে যে সে ঠিক সময় পৌঁছতে পেরেছে, নয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত মেয়েটার সাথে। ভাবতে নয়নের গা শিরশির করে ওঠে। নয়ন দ্রুত পায়ে এগিয়ে যায় কাজলের দিকে। হিজাব আছে গায়ে, কিন্তু মুখে নিকাব নেই। নয়ন এগিয়ে গিয়ে আগে মুখের বাঁধন খুলে দিল কাজলের। কাজল জোরে জোরে শ্বাস নিতে থাকে। নয়নের ভীষণ মায়া হচ্ছে মেয়েটার উপর। নয়ন এবার কাজলের হাত আর পায়ের বাঁধন খুলে দেয়। একটু সংকোচ বোধ কাজ করলেও নয়ন কাজলের বাহু ধরে উঠে বসে। শরীর ছেড়ে দিয়েছে কাজল। দেখে বোঝা যাচ্ছে নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল মেয়েটা। ঘরের জিনিসপত্র ভেঙে পড়ে আছে। নয়ন কাজলের দিকে তাকিয়ে আশ্বাস দিয়ে বলে, আর ভয় নেই, আপনি উঠুন এখন। কাজল কিছু বলছে না, শুধু নয়নের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে অনবরত। নয়ন বুঝতে পারছে কাজল শরীরে শক্তি পাচ্ছে না, এখনও আতঙ্কের ভেতর আছে মেয়েটা। আর এটা অস্বাভাবিক কিছু নয়। নয়ন 2 হাত কাজলের বাহুতে রেখে টেনে দাঁড় করায়। কাজল কাঁপা কাঁপা হাত রাখে নয়নের উপর। নয়নের উপর সম্পূর্ণ ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, নিজের শরীরের সম্পূর্ণ শক্তি হারিয়ে ফেলেছে। নয়ন কাজলের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, চলুন আমার ঘরে। কাজল নয়নের হাতের উপর সম্পূর্ণ ভার দিয়ে হাঁটে।
নয়ন যাওয়ার সময় ঘৃণা আর ক্ষিপ্ততার দৃষ্টিতে তাকায় মিলনের দিকে। মিলন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নয়ন কাজলকে নিজের ঘরে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। এরপর এক গ্লাস পানি এনে কাজলের সামনে ধরে। কাজল এক শ্বাসে সম্পূর্ণ পানিটুকু খেয়ে নিল। নয়ন এবার মেয়েটার চেহারা খেয়াল করল। মেয়েটার চোখটার মতো চেহারাটাও মায়াবী, যেন অজস্র মায়া পুরো মুখটা জুড়ে। ফর্সা মুখ লাল হয়ে গেছে, একটু একটু পর অতিরিক্ত কান্নার কারণে হিচকি তুলছে। নয়ন কাজলের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসল, তবু কাজল ঘাবড়ে গেল। এক প্রকার জড়সড় হয়ে বসে পড়ল কাজল। থরথর করে শরীরটা কাঁপছে কাজলের। নয়ন বুঝতে পারল কাজল মেন্টালি ট্রমায় আছে, তাকেও ভয় পাচ্ছে এই মুহূর্তে নয়ন। নয়নের রাগ হচ্ছে এই মুহূর্তে মিলনের উপর। নয়নের রাগের তীব্রতা এত বেশি ভয়াবহ, নয়নের ইচ্ছে করছে নিজ হাতে মিলনকে খুন করতে। আর এসব পুরুষদের খুনই করা উচিত। নয়ন কাজলের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, রিল্যাক্স, কোনো ভয় নেই, সব ঠিকঠাক আছে। আপনি নিরাপদ এখন। আপনি থেমে থেমে জোরে জোরে শ্বাস ফেলুন কয়েকবার। হ্যাঁ, রিল্যাক্স। কাজল নয়নের দিকে তাকায়। নয়ন কাজলকে শ্বাস নেওয়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছে। কাজল একটু পর নয়নের দেখানোর মতন শ্বাস নিতে থাকে। ভালো করে কয়েক মিনিট পর একটু স্বাভাবিক হতে থাকে কাজল। নয়ন আবারও এক গ্লাস পানি এনে কাজলের সামনে ধরে। কাজল আবারও এক শ্বাসে সম্পূর্ণ পানিটুকু খেয়ে নেয়। নয়ন এবার কাজলকে প্রশ্ন করে, নাও আর ইউ ফিলিং বেটার? কাজল কথা বলল না, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কাজল আবারও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। নয়ন বুঝতে পারছে না মেয়েটাকে কিভাবে সামাল দেবে। নয়ন কাজলকে শান্ত করার জন্য বলে ওঠে, দয়া করে এভাবে কাঁদবেন না। এসব পরিস্থিতিতে নারীদের শক্ত হতে হয়, এসব নরবিচারদের সাহায্য করার জন্য। এইভাবে দুর্বল হলে তো পারবেন না। আপনাদের নারীদের অনেক মনোবল থাকে। আপনি এইভাবে ভেঙে কেন পড়ছেন? সব ঠিক আছে, প্লিজ এখন নিজেকে সামলান, শক্ত করুন নিজেকে। কাজল অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে, কিন্তু কণ্ঠনালী থেকে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না কাজলের। ভয়ানক মেন্টাল ট্রমায় আছে কাজল। এমন পরিস্থিতি কাজল দুঃস্বপ্নেও কখনো কল্পনা করেনি। কাজল কেন কোনো মেয়ে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারে না? নয়ন উপায় না পেয়ে নিজেই একাই বকবক করতে থাকে কাজলকে মেন্টাল ট্রমা থেকে বের করে আনার জন্য, যদিও এতটা সহজ কাজ নয়। আসলে সরি, সেই দিনে আপনাকে আমার বলা উচিত ছিল। আমার এটা একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছে। আসলে মিলন ছেলেরা ড্রাগ থেকে শুরু করে সকল প্রকার নেশায় আসক্ত। আরও একবার এরকম হয়েছিল, এই জন্য ওদের কোনো মেয়ে টিটো রাখা নিষেধ ছিল। বের করে দিতে চেয়েছিল এই বাসা থেকে, কিন্তু মিলনের বাবা মা হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্টের পর বাড়িওয়ালা রাজি হয়েছে। আসলে বাড়িওয়ালা বয়স্ক, ছেলে মেয়ে দূরে থাকে, তাই সবাই বয়স্ক মানুষটার সুযোগ নেই আর কি। আমি কি বলবো আপনাকে ভেবে পাচ্ছি না। আসলে আমি ভীষণ লজ্জিত, আপনাকে কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। কাজল বেশ কিছু সময় থেমে ছোট করে বলে, প্লিজ একটা রিক্সা ডেকে আনবেন, আমি বাড়ি যাব। আপনি একা যেতে পারবেন? আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির নাম্বার আছে? ফোন কোথায়? ব্যাগ ওই বাড়িতে। আপনি একদম ভয় পাবেন না, ঠিক আছে? আমি আপনার ব্যাগ আনছি, এই তো যাবো আর আসবো। আপনি চুপচাপ বসে থাকুন। হ্যাঁ। নয়ন ঘরের দরজা খোলা রেখে এসেছিল। নয়ন ঘর থেকে বের হতেই যাবে, তখনই কয়েকজন এই বাড়ির লোক এনে মিলন হাজির। নয়নের বুঝতে বাকি রইল না এটা মিলনের কোনো কার সাজি। নয়নের মনে অজানা আশঙ্কা বাসা বাঁধে। নয়ন তবু সকলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনারা সবাই আমার ঘরের সামনে কি করছেন? ফ্ল্যাটে থাকা একজন বয়স্ক পুরুষ বলে ওঠে, তোমার ঘরে কোন মেয়ে এসেছে নয়ন? নয়ন কিছুটা ঘাবড়ে যায় লোকটার থমথমে প্রশ্নে। এমনি ভয়ের আশঙ্কার পূর্বাভাস পেয়েছিল নয়ন এতগুলো মানুষ একসঙ্গে দেখে, আর সঙ্গে মিলনকে। এসব যে তার সাজানো কাণ্ড এটা বুঝতে বাকি রইল না নয়নের। আর একজন মধ্যবয়স্ক পুরুষ বলে উঠলেন, এই জন্য ব্যাচেলর ভাড়া দিতে হয় না। আমাদের বাড়িওয়ালা কি করে বুঝি না, উটকো ঝামেলা দুদিন পর পর। তবে তোমার থেকে এসব আশা করিনি নয়ন। অপর পাশ থেকে আর একজন মধ্যবয়স্ক পুরুষ বলে উঠলেন, উপরে দেখে কোনো ভালো মানুষ বিবেচনা করতে হয় না ভাই। কার মনে কি চলছে বোঝা মুশকিল। সকলে একযোগে ঠিক ঠিক বলে সম্বোধন করেছে। নিজের বোকামির জন্য রাগ হচ্ছে নয়নের। মিলনকে আগে শায়েস্তা করা দরকার ছিল, এরপর অন্য কোনো ব্যবস্থা। কিন্তু এখন কিভাবে বুঝাবে নয়ন? কোনো কিছু বুঝানোর আগেই
পরিস্থিতি ভয়াবহভাবে নয়নের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তার ভেতর একজন মধ্যবয়স্ক পুরুষ এসে কাজলকে দেখে গিয়েছে। কাজলের এলোমেলো চেহারা তাদের সম্পর্ক আরও গাঢ় করে তুলেছে, তাই পরিস্থিতি আরও সম্পূর্ণ নয়নের বাইরে। নয়ন বুঝতে পারছে নিষ্পাপ মেয়েটি তার বোকামির জন্য বদনামে জড়িয়ে পড়েছে। নয়ন উপায় না পেয়ে বলে বসে, দেখুন আপনারা ভুল বুঝছেন, ও আমার হবু স্ত্রী, সামনের মাসে আমাদের বিয়ে। পাশ থেকে একজন মধ্যবয়স্ক পুরুষ বলে ওঠে, তাহলে তো ভালোই হলো, 1 মাস পরের বিয়ে 1 মাস আগে হলে মন্দ হয় না। লোকটার কথায় নয়ন আরও ঘাবড়ে যায়। নয়ন বুঝতে পারল পরিস্থিতি ঠিক করতে গিয়ে সে আরও বিগড়ে দিয়েছে। হুট করে কোথা থেকে কি হয়ে গেল নয়ন কিছু বুঝে উঠতে পারল না। আকস্মিক ঘটনায় নয়ন নিজেও বিস্মিত আর হতবাক। এদিকেই মিলন দাঁতে দাঁত চেপে মনে মনে অড়ালো। আমার সাথে দুর্ব্যবহার দিলাম কলঙ্কের দাগ লাগিয়ে, এখন দেখ কেমন লাগে। মিলনের সাথে পাঙ্গা, এত দুঃসাহস? হ্যাঁ, 1 ঘন্টার ভেতর পরিস্থিতি পুরো পাল্টে গিয়েছে। কি থেকে কি হয়ে গেল নয়ন কিছুই বুঝে উঠতে পারল না। নয়ন হতবাক হয়ে বসে আছে, আর কাজল মূর্তির ন্যায় ঠাঁই বসে আছে বিছানায়। সব কিছু যেন দুঃস্বপ্নের মতো লাগছে। ঘুম ভেঙে গেলেই যেন সব কিছু আগের মতন হয়ে যাবে। নয়ন নিস্তব্ধ হয়ে বসেছিল অনেক সময়। নয়ন কোনো উপায় না পেয়ে নিজে থেকে কাজলকে প্রশ্ন করে, এখন কি করবেন? কাজল সেই মুহূর্তেও নিশ্চুপ। নয়ন এবার একটু বিরক্ত হলো। নয়ন আবারও বলে উঠল, এভাবে চুপচাপ বসে থাকলে তো হয় না, আপনার কোনো জবাব দিতে হবে। আপনি নীরবতা সব কিছু সমাধান করে দিবে না। আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলছি? আমরা দুজনেই জানি বিয়েটা একটা দুর্ঘটনা, কিন্তু এর সমাধান করতে হবে। তো চুপচাপ বসে থাকলে হবে? আপনি কিছু তো অন্তত বলেন এবার। নয়নের সব কথা উপেক্ষা করে কাজল থমথমে কণ্ঠে বলে, আমি বাড়ি যাব। নয়নের মেজাজ এবার দ্বিগুণ খারাপ হলো। এমনিতে কত উটকো ঝামেলা গেল মাথার উপর দিয়ে, আর তার ভিতর এই মেয়ে কোনো কিছু বুঝতেই চাইছে না। নয়ন এবার ঝাড়ি দিয়ে বসে, জাস্ট শ্যাট আপ। কখন থেকে কি বলছি আপনাকে? আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে কী করছে? আপনার বাড়ি গেলে এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওই ম্যাড, আপনি কি সিচুয়েশন সত্যি বুঝছেন নাকি বুঝো না বোঝার মতন ভান করছেন? কাজল এবার উঠে দাঁড়ায় কান্না জড়িত কণ্ঠে, এবার চেঁচিয়ে ওঠে, বলুন কি বলবো আমি? আমাকে সাহায্য করতে গিয়ে উল্টো ঝামেলায় আপনি ফেসে গেলেন। আমার কোনো দোষ নেই, অথচ অপরাধী হলাম আমি। অথচ যে অপরাধী সে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল, আর আমি, আমার জন্য ছোট হতে হলো আপনাকেও। আমার ভাগ্যটাই এমন, কোনো দিন স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো না। কোনো কিছু ঠিকঠাকভাবে হয়ই না। আমি এত গোছানোর চেষ্টা করি, মনে হয় কোথাও না কোথাও ত্রুটি থেকে যায়, তাই আরও বাজেভাবে এলোমেলো হয়ে যায়। আমি এখন কি বলবো বলুন? আপনার সামনে দাঁড়িয়ে থাকতে ভীষণ লজ্জা লাগছে আমার জন্য আপনাকে। কথাটুকু বলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে কাজল। নয়ন সব কথা খুবই মনোযোগী শ্রোতার মতো দাঁড়িয়ে শুনছিল। নয়ন বুঝতে পারছে মেয়েটা একদম ভেঙে গিয়েছে, দেখেও বয়স কম মনে হয়। এক মুহূর্তে ভয়ানক ঝড় ঝাপটা গেল মেয়েটার উপর দিয়ে। নয়ন এবার স্বাভাবিকভাবে বলে, দেখুন আপনি আমার কথা বাদ দেন, আপনি আপনার কথা বলুন, নিজেকে স্বাভাবিক করুন। এই সময় ইমোশনাল হলে চলবে না, নিজেকে শক্ত করে কোনো সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আর এখানে বাড়াবাড়ির কি আছে? আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন, আমি সিগনেচার করে দিব। নয়ন কিছুটা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, মেয়েটার দিকে তাকিয়ে রইল কিছু সময়। হয়তো এটাই প্রথম বিয়ে কোনো, যেখানে বিয়ের মাত্র 20 মিনিট সময় অতিক্রম না হতেই ডিভোর্সের আলোচনা হচ্ছে। নয়ন আর এই প্রসঙ্গে কথা বাড়ালো না, স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে তাই হবে। এখন আসি আমি। আর আপনাকে সরি, ধন্যবাদ, দুটোই। ধন্যবাদ আপনাকে নরপিশাচের হাত থেকে বাঁচানোর জন্য, আর সরি আমার জন্য এত উটকো ঝামেলা পোহাতে হলো আপনার। কথাটুকু বলে কাজল বেরিয়ে যেতে যেতে নিলয় বলে ওঠে, আপনার নাম্বার, ডিভোর্সের জন্য ফোন নাম্বার প্রয়োজন আছে, দুজনকে সিগনেচার করতে হবে। কাজল শুধু হ্যাঁ সূচক মাথা নেড়ে নয়নকে ফোন নাম্বার দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। মেসে এসে কাউকে কিছু বলেনি কাজল এখনও মেন্টালি ট্রমার মধ্যে আছে। এদিকে সুমি আর তানহা অনেকবার কে তার নীরবতার কারণ জিজ্ঞেস করেছে। কাজল বরাবরই রাগ দেখানোর কারণে তার আর কিছু বলছে না। কাজলের খিটখিটে মেজাজ দেখে প্রশ্ন করারও সাহস পাচ্ছে না, কারণ কাজলের এমন ব্যবহার তারা আর কখনো দেখেনি। কাজল ঠিকমতো ঘুমোতে পারছে না, খেতে পারছে না, বারবার ভয়ানক দৃশ্যগুলো ভেসে উঠছে। নীরব আর্তচিৎকার তাকে একদম নিস্তব্ধ করে দিয়েছে। এদিকে নিলয়ের মাথায় বারবার নানান দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে।
এভাবে কেটে যায় আরও 1 সপ্তাহ। দুজনের মাঝে না কোনো যোগাযোগ, না কোনো কথাবার্তা হয়েছে। সুমি আর তানহা কাজলের টিউশনিতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে বলে দিয়েছে মা অসুস্থ, তাই গাজীপুর ত্যাগ করেছে সে। শুক্রবার বিকেলে নয়ন অনেক কিছু ভেবে ফোন দেয় কাজলকে। কয়েকবার ফোন বাজতেই ফোন রিসিভ করে কাজল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি নয়ন। নয়ন কে? কাজলের এমন কথায় বেশ হিমশিম খেয়ে যায় নয়ন। পরক্ষণে মনে হয় কাকতালীয়ভাবে সে কাজলের নাম জানলেও কাজল তার নাম জানে না। নয়ন মনে মনে ওড়ালো, হ্যাঁ রে কপাল, বিয়ে হয়েছে 1 সপ্তাহ হলো, অথচ বরের নাম জানে না। দুর্ঘটনা হোক কিংবা ডিভোর্স হোক, বিয়ে তো হয়েছে নাকি? আমি এবার শুকনো কাশি দিয়ে অনেকটা ইতস্তত নিয়ে বললাম, ওই তো সেই দিন আপনার ফোন নাম্বার নিলাম ডিভোর্সের বিষয়ে আর কি। কাজলের বুঝতে বাকি রইল না মানুষটাকে। মুহূর্তেই বুকটা আচমকা কেঁপে ওঠে কাজলের, শরীরটা থরথর করে কাঁপছে। কাজল কম্পিত কণ্ঠে বলে, জি চিনতে পেরেছি এবার। কবে কোথায় যেতে হবে বলুন। আপাতত দেখা করতে পারবেন আপনি? যদি আপনার কোনো আপত্তি না থাকে, দরকারি কথা ছিল। বলুন কবে কোথায় যেতে হবে। আজ না হয়ে আসুন যদি ফ্রি থাকেন। কোথায় যাব? আমি আসছি শিমুলতলি, আপনি বাজারের সামনে দাঁড়ান। ঠিক আছে। নয়ন বাজারে দাঁড়িয়ে আছে, একটু সংকোচ বোধও কাজ করছে। একা এসেছে নয়ন। 10 মিনিট পর কাজল এসে হাজির হলো। নয়ন কাজলকে দেখে বলল, চলুন কোথাও বসি। ঠিক আছে। দুজনে গিয়ে বসলো সেই হোটেলে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। দৃশ্যপটগুলো স্মৃতিচারণ হতে লাগলো দুজনের মধ্যে। হুট করে কাজল বিড়বিড় করে বলে, স্বামী। কথা অস্পষ্ট হলেও বুঝতে পেরেছে নয়ন। নয়নের হৃৎপিণ্ড তখন অস্বাভাবিকভাবে কম্পিত হতে থাকে। নয়ন নিজেকে স্বাভাবিক করে বলে, আপনার বাসা কোথায়? নওগাঁ। আপনার? গুলশান। কয় ভাই বোন আপনারা? কাজলের কণ্ঠস্বর এবার ভারী হয়ে এলো। চাপা কণ্ঠে বলে, শুধু মা আছে, আর কেউ নেই আমার। এরাই প্রথম যারা বিয়ের পর একে অপরের সম্পর্কে জানছে। একে অপরের সম্পর্কে ন্যূনতম ধারণা ছিল না। দুজনের কিছু কথার পর এবার নয়ন বলে ওঠে, আর কতদিন আছেন এখানে? এই মাস। আপনার তো পড়াশোনা শেষ হয়নি, তাহলে এই মাস কেন? কোচিং শেষ করবেন না? কাজল কিছু বলতে গিয়েও আটকে যায়। নিজের কথা লুকিয়ে বলে, এমনি। দেখুন, আপনার চলে যাওয়ার কারণ যদি এসব ঘটনা হয় তাহলে বলবো এমন সিদ্ধান্ত নিয়েন না। আপনি আপনার লক্ষ্য স্থির থাকুন। জীবনে অনেক দুর্ঘটনা আসে মানুষকে ভেঙে দেওয়ার জন্য। সাকসেস তারাই হয়েছে যারা শেষ অবধি লড়েছে। এসব কথা শুনতে ভীষণ বিরক্ত লাগছে কাজলের। কাজল তপ্ত স্বরে বলে ওঠে, জানি আমি। তাহলে এমন সিদ্ধান্ত? কয়েকদিনের ঘটে যাওয়া সব রাগ এবার ছাড়লো নয়নের উপর। আবারও তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, লক্ষ্য পূরণ করতেও অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া লক্ষ্য পূরণ করা যায় না। আমার অর্থ নেই। দুর্ভাগ্য বলবো নাকি সৌভাগ্য বলবো, একটা টিউশনে পেলাম, তা আপনি দেখলেন তো। যাই হোক, এসব কথা বাদ দিন। আমি কিছু ভাবতে চাই না আর। উকিলের সাথে কথা বলেছেন? মেয়েটার কথা বুঝতে কষ্ট হলো না নয়নের। এমন দিন সেও পার করেছে। কেন জানি মায়া হলো মেয়েটার উপর। মেয়েটা চেহারায় যেমন অজস্র মায়া, তেমনই তার কণ্ঠস্বর। নয়ন কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই বলে, জব করবেন? জব কি মুখের কথা? বললাম আর পেয়ে গেলাম। জব কোথায় পাবো আমি? আপনি চাইলে এ বিষয়ে আমি একটা হেল্প করতে পারি। কি হেল্প? কাল জয়দেবপুর আসেন। আমাকে তো বিশেষ করতে কোনো কষ্ট হচ্ছে না আপনার? কাজল নয়নের দিকে তাকালো, তবে কোনো কথার জবাব দিল না। কাজল প্রসঙ্গ পাল্টে বলে, আমার যেতে হবে। খাবার অর্ডার করেছি, খেয়ে যাবেন। কাজলই আর কোনো কথা বাড়ালো না। খাওয়া দাওয়া শেষ করে নয়ন রিক্সা ঠিক করে কাজলকে তুলে দিল। পরের দিন কাজলকে নিয়ে অফিস যায় নয়ন। কাজলের পাশে বোরকা পরহিতা মেয়েটাকে দেখে অনেকটা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে রাইসা। নয়ন ম্যানেজারের দরজার সামনে দাঁড়িয়ে কাজলকে উদ্দেশ্য করে বলে, আপনি ভেতরে যান, ম্যানেজার স্যার কোনো প্রশ্ন করবেন আপনাকে। আপনি শুধু সার্টিফিকেট জমা দিয়ে আসবেন, ঠিক আছে? কাজল হ্যাঁ সূচক মাথা নাড়ায়। সামনে পা বাড়াতে গিয়ে কি ভেবে যেন থেমে যায়। নয়নের দিকে তাকিয়ে একটু সংকোচ নিয়ে বলে, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন? আমার অনেক ভয় করছে। আসলে ফার্স্ট টাইম তো, তাও আবার এত বড় কোম্পানি। আমি একটু নার্ভাস। কাজলের কথায় নয়ন মুচকি হাসে। এরপর কাজলকে আশ্বাস দিয়ে নয়ন বলে ওঠে, ভয় নেই, আমি দাঁড়িয়ে আছি, আপনি যান। এত নার্ভাস হওয়ার কিছু নেই। কাজল আবারও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে প্রবেশ করে ম্যানেজারের কেবিনে। 10 মিনিট বেরিয়ে আসে কাজল, চোখে মুখে হাসি জ্বলজ্বল করছে। এতটা খুশি লাস্ট কবে হয়েছিল কাজলের জানা নেই। কাজল বেরিয়ে দেখে নয়ন সেখানেই দাঁড়িয়ে আছে।
কাজল খুশি হয়ে এগিয়ে যায় নয়নের দিকে। বেশ উৎফুল্ল হয়ে নয়নের হাত ধরে বলে ওঠে, থ্যাঙ্কস অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি সত্যি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি জানি না কিভাবে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি আজীবন ঋণী থাকবো আপনার কাছে, বিশ্বাস করুন। নয়ন একবার নিজের হাতের দিকে তাকায়, আবার কাজলের দিকে তাকায়। বিষয়টা প্রথমে কাজল খেয়াল না করলেও পরক্ষণে খেয়াল করতে কাজল বেশ অপ্রস্তুত হয়ে চটজলদি নিজের হাত সরিয়ে নেয়। সরি। নয়ন নিঃশব্দে মুচকি হাসে, কোনো জবাব দেয় না কাজলের কথায়। পরক্ষণে কাজলের কিছু মনে হতে নয়নকে বেশ কৌতূহল নিয়ে বলে ওঠে, আচ্ছা, এত বড় কোম্পানিতে কোনো পরীক্ষা ছাড়াই এক রাতে আমার এই চাকরি কিভাবে হলো? নয়ন কাজলের দিকে ঝুঁকে ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে বলে ওঠে, জাদু। কাজল সরু দৃষ্টিতে তাকিয়ে থাকে নয়নের দিকে। নয়ন সোজা হয়ে দাঁড়ায়, প্রসঙ্গ পাল্টে বলে, আমি কাজে গেলাম। হ্যাঁ, আপনার কাজ কর্মচারী বুঝিয়ে দিবে। 7 দিন ট্রেনিং দিতে হবে আপনাকে। নিশ্চয়ই আপনাকে বলেছি, ট্রেনিং দিলে আপনি পুরোপুরি কাজ শিখে যাবেন, এটা আমার বিশ্বাস। আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবেন, আর লাঞ্চ টাইম হলে একসঙ্গে খাবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে তো। কথাটুকু বলেই সেখান থেকে চলে যায় নয়ন। কাজল স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নের যাওয়ার দিকে। কাজল আনমনে ভাবতে থাকে, মানুষটাকে কত কি ভেবেছিলাম আমি। আসলে হুট করে কাউকে বিবেচনা করা ঠিক না। নয়ন আর কাজলের দৃশ্য রায়সার দৃষ্টি এড়ায়নি। কাজল চলে যেতেই রায়সা বড় বড় পা ফেলে প্রবেশ করে ম্যানেজারের রুমে। রায়সা বেশ অস্থির কণ্ঠে বলে, মেয়েটিকে? কাজল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এতটুকুই জানি। বস স্বয়ং সুপারিশ করেছে, তাও নিজ থেকে ফোন করে। বসের কি হয় এই মেয়ে? আর নয়নের সাথে কি সম্পর্ক? নয়নের মুখে এই নাম শুনিনি তো। বসের কি হয় তা তো জানি না, আর প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু নয়ন নিয়ে মাথা ব্যথা কেন? আর ইউ জেলাস? নো ওয়ে, ওর যেমন গেও মেন্টালিটি তেমনই ওর মতো সার্কাস নিয়ে এসেছে। রায়সার কথায় ম্যানেজার মুচকি হেসে ওঠে, কিন্তু কোনো জবাব দেয় না। লাঞ্চ টাইমে ক্যান্টিনে বসে আছে নয়ন, কাজল আর সবুজ। সবুজের সাথে পরিচয় করিয়ে দিল নয়ন কাজলকে। নয়ন আর কাজল পাশাপাশি বসেছে। কাজল নয়নকে প্রশ্ন করে বসে, আপনি প্রতিদিন দুপুরে বাইরে খাবার খান? রান্না ঝামেলা কে করবে? ব্যাচেলরের সঙ্গী হোটেলের ভাত তরকারি, এজন্য বলি বিয়ে করে নে, আর বাইরের খাবার খেতে হবে না। নয়ন আর কাজল একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। দুজন মুহূর্তেই অস্বস্তিতে পড়ে যায়। নয়ন শুকনো কাশি দিয়ে বলে, নাও খাওয়া শুরু করো, লাঞ্চ টাইম শেষ হয়ে যাবে। রাইসা ক্যান্টিনে বসে দূর থেকে দৃষ্টি যেন তাদেরকে লক্ষ্য করছিল। অফিস ছুটি এসে নয়ন আর কাজল দাঁড়িয়ে আছে। নয়ন অনেকটা জড়তা কাটিয়ে বলে, একসাথে যাবেন নাকি রিক্সা ডাকবো? গন্তব্য যখন তাহলে একসাথে গেলে ভালো হয় না? নয়নের কথায় বেশ অবাক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে রইল কাজল। নয়নের শুকনো কাশিতে ঘোর কাটে কাজলের। কাজল সঙ্গে সঙ্গে তার দৃষ্টি সরিয়ে নেয়। কি হলো, ডাকবো রিক্সা? ডাকুন। দুজন বেশ দূরত্ব বজায় রেখে পাশাপাশি বসে আছে। নয়ন আশেপাশে দৃষ্টি রেখে কাজলকে প্রশ্ন করে, অফিস কেমন লাগলো? কাজ করতে ভালো লেগেছে? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। যাক, ভালো লাগলেই ভালো। এখন মনোযোগ দিয়ে কাজ আর পড়াশোনা করুন। কাজল একটু ইতস্তত নিয়ে শুকনো ঢোক গিলে বলে, একটা কথা বলবো? জি বলুন। আপনি আমার বয়সের অনেক বড়, কাজেও সিনিয়র। আপনি চাইলে আমাকে তুমি বলে ডাকতে পারেন। নয়ন কিছুটা বিস্মিত হয়ে কাজলের দিকে ঘুরে তাকায়, এরপর মৃদু স্বরে হেসে ওঠে। কাজল স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নয়নের দিকে। এতদিনে মানুষটার চেহারা না খেয়াল করলেও আজ খেয়াল করলো কাজল। নয়ন কাজলের দিকে তাকিয়ে ভ্রু নাচাতেই ঘোর কাটে কাজলের। এমন কাণ্ডে বেশ লজ্জায় পড়ে যায় কাজল। নয়ন নিঃশব্দে মনে মনে হাসে। মেয়েটার সাথে সময় কাটাতে ভালো লাগে নয়নের। এভাবে কেটে যায় আরও 1 সপ্তাহ। কাজল অনেকটা স্বাভাবিকভাবে কথা বলে এখন নয়নের সাথে। আগের মতো জড়তা নেই কাজলের মাঝে। স্বাচ্ছন্দ্যে কথা বলে নয়নের সাথে। একসাথে অফিসে যাওয়া আসা, একসাথে লাঞ্চ করা, ভালোই দিন কেটেছে 1 সপ্তাহ। সেদিন অফিস ছুটি এসে নয়ন হুট করে কাজলকে আবদার করে বসে, কাজল চলো আজ কোথাও একটু করি। একঘেয়েমি চলে আসছে না? বলো, দৈনিক এক নিয়ম। ঠিক আছে, চলুন। এইদিকে একটা টঙের চায়ের দোকান আছে, ওই আমার চা অসাধারণ। ওই ভেতরের গলিতে না? আমিও খেয়েছি, আসলে অসাধারণ। আর ওই পাশের হোটেলে খিচুড়ি পাওয়া যায়, অসাধারণ টেস্ট খিচুড়িটার। তুমি তো ভালো খোঁজখবর জানো দেখা যায়। আমার বান্ধবীরা বের হয়েছে। আমার রাতে রিক্সায় ঘুরতে অনেক ভালো লাগে। জানেন, বৃষ্টির দিনে টঙের চা, উফ,
কি স্বাদ, মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আমি কত বৃষ্টির দিনে টঙের চা খেয়েছি। এখন তো চাকরি পেয়েছ, 2 দিন পর 12 টাকা বেতন পাবে, তখন এই কম দামি শখ ভালো লাগবে না। শখ আবার দামি আবার কম দামি হয় নাকি? শখ শান্তি। আপনি টাকা দিয়ে বিবেচনা করলেও আমি করি না। রেস্টুরেন্টের চা আপনাকে শান্তি দিবে এটা কখনো হতে পারে না। এটা বিলাসিতা বলতে পারেন। অর্থ আছে তাই ব্যয়বহুল জীবন। তবে আমার সাধারণ জীবন উপভোগ করতে ভালো লাগে। আমার খুব ইচ্ছে জানেন, ছোট একটা ঘর বানাবো, সেখানে আমি আর আমার মা থাকবো। সাধারণ জীবন, কারো কাছে হাত পাতার দরকার না হলেই হলো। জব তো হলো, এখন ঘর সাজাও, প্রথম মাসের বেতন পেলেই তো তাই করবে। কাজল দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি। কি কথা? আমার যখন 15 বছর বয়স আমার বাবা মারা যায়। আমার একটা বড় ভাই আছে, আমার থেকে 8 বছরের বড়। দুটো একটা ছেলে আছে, কোম্পানিতে জব করে। কেমন স্যালারি পায় তা জানি না, বরাবরই বলে বেতন কম পায়। ভাইয়াদের আলাদা সংসার তো, সেই সংসার চালাতেই নাকি হিমশিম খেয়ে যায়, তাই টাকা খুব বেশি দেয় না। এই বয়সে সেলাইয়ের কাজ করে আমার পড়াশোনার খরচ পাঠাতো, আর নিজে চলে কোনো রকমভাবে। ঘর বাড়ি ভাঙাচোরা, ঠিক করা হয়নি। তবে আমার বড় ভাইয়ের বাড়ি পাকা বাড়ি, খুব সুন্দর। মাকে বলেছি সেলাইয়ের কাজ ছেড়ে দিতে। আমি জব পেয়ে গিয়েছি, এই বয়সে মার আর কষ্ট করতে হবে না। আস্তে আস্তে টাকা গুছিয়ে আমিও পাকা বাড়ি বানাবো মার জন্য। নয়ন খুবই মনোযোগী শ্রোতার মতো কাজলের কথা শুনল। মেয়েটা সত্যিই সাধারণ, তবে সাধারণের ভেতর অসাধারণ। ভেতরে কোনো ময়লা নেই। নয়ন কাজলের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তোমার মনস্কামনা পূর্ণ করুক। কাজল মুচকি হাসে নয়নের কথায়। কাজলের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল নয়নের কাছে স্মরণীয়। অতি সাধারণ চলাফেরা, অল্পতেই মারাত্মক খুশি হয়ে যায় মেয়েটা, যেন তার চাওয়া পাওয়া খুবই অল্প। নয়ন খেয়াল করেছে কাজল সবসময় তারই কাছে ছুটে আসে একটু কাজের ফাঁকা পেলে। দুজন মিলে ঘুরল কিছু সময়। রাতে পুরো শহর দুজন মিলে রিকশায় ঘুরেছে। পরের দিন অফিসে লাঞ্চের সময় কাজল নয়নের পাশে বসতে বসতে বলে, আর বাইরের খাবার অর্ডার করতে হবে না। কেন? কারণ আমি রান্না করে এনেছি। নয়ন বেশ খুশি হলো। অনেক দিন হলো বাসার ভালো মন্দ রান্না খাওয়া হয় না। তাই নাকি? দাও তো দেখি। কাজল নিজের হাতে খাবার তুলে দেয় নয়নের প্লেটে। মেয়েটার ছোট ছোট কর্মকাণ্ডগুলো নয়নের মাঝে আলাদা ভালো লাগা সৃষ্টি করে। নয়ন খাবার মুখে তুলে বলে, মাশাআল্লাহ, তোমার হাতের রান্না অসাধারণ, জাদু আছে দেখা যায়। এত সুন্দর রান্না খাওয়ালে একটা গিফট তুমি পাবো। লাগবে না, এমনিতেই আপনি অনেক কিছু করেছেন, তারই কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব ভেবেই পাই না। মাঝে মাঝে রান্না করে খাইয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো কিন্তু। কাজল হেসে দেয় নয়নের কথায়। নয়ন আর কাজলের মাখো মাখো স্বভাব একদম সহ্য হচ্ছে না রাইসার। নয়ন তো একবারের জন্য মুখ ফিরিয়ে তাকায় ওনা রাইসার দিকে। কাজল ব্যস্ত ভঙ্গিতে হেঁটে আসছিল। কাজলের তাড়াহুড়ো করা মানে কোনো বিপদ বাঁধানোর আগাম পূর্বাভাস। আজও তাই হলো। ভুলবশত ধাক্কা লাগে রাইসার সাথে। রাইসার হাতে থাকা ফোন মেঝেতে পড়ে যায়। সরি, আমি দেখিনি। রাইসা বেশ ক্ষিপ্ততার দৃষ্টিতে তাকায় কাজলের দিকে। অনেক দিনের পুষিয়ে রাখা রাগ আজ একসাথে বেরিয়ে আসছে। এই গেমে একটু দেখে চলতে পারো না? আসলে সরি। চুপ, একদম চুপ। গেমে একটা ছেলেদের সাথে গায়ে পড়া স্বভাব জানি, কিন্তু অন্ধ এটা জানতাম না। তুমি আমার ফোনের দাম জানো? কখনো দেখেছো এই ফোন? কাজল মাথা নিচু করে চুপচাপ চোখের পানি ফেলছে। চাকরির ভয়ে কিছু বলতেই পারছে না, আবার সহ্য করতে পারছে না। হুট করে একটা বিকট আওয়াজ হওয়ায় মাথা তুলে তাকায় কাজল। ঘটনাটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কাজল। নয়ন সজোরে আবারও থাপ্পড় বসিয়ে দেয় রাইসার আরেক গালে। নয়ন চেঁচিয়ে বলে ওঠে, তোমার সাহস কি করে হয় কাজলের সাথে এভাবে কথা বলার? কাজলকে আজ অব্দি কোনো ছেলের গায়ে ঢলে পড়তে দেখেছো? তাকে কখনো দেখেছো তোমার আর ম্যানেজারের মতো একান্তে হোটেলে গিয়ে সময় কাটাতে? নিজের মতো সবাইকে ভাবো নাকি? হ্যাঁ, যেখানে নিজের চরিত্র ঠিক নিয়ে অন্যের চরিত্র নিয়ে কথা বলার ন্যূনতম লজ্জাবোধ কাজ করে না? পুরো অফিস জানে কাজল শুধু আমার সাথে ঘুরে। কারণটা আমি বলছি। আমি এগিয়ে গিয়ে কাজলের হাত শক্ত করে চেপে ধরে বললাম, কারণ কাজল আমার স্ত্রী। হ্যাঁ, কাজল আমার স্ত্রী। একজন স্ত্রী স্বামীর আশেপাশেই থাকবে, আর আমার স্ত্রীকে ছোট করার দুঃসাহস আমি কাউকে দেইনি। তোমার ফোন ভেঙেছে তাই তো? জাস্ট ওয়েট। আমি পকেট থেকে ব্যাংকের চেক বের করলাম, একটা চেকে সিগনেচার করে চেক ছুঁড়ে মারলাম রাইসার মুখের দিকে। তোমার ফোন বড়জোর 50,000 হবে, সুদে আসলে 2 লক্ষ টাকা দিলাম। নিয়ে নিও টাকা। আমি আবারও বলছি, তুমি শুনে নাও, এখানে সবাই শুনে রাখো, কাজল আমার স্ত্রী।
কথাটুকু বলে নয়ন ধরে টেনে নিয়ে যায় কাজলকে। কাজল হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নের দিকে। উপস্থিত সবাই হতবাক নয়নের মতো শান্ত মেজাজি ছেলের রাগ দেখে। নয়ন বেরিয়ে যায় অফিস থেকে। কাজলের হতবাক দৃষ্টিতে চোখে চোখ রেখে বলে, আমার তোমাকে কিছু বলার আছে কাজল। কাজল, আমার নাম নয়ন রেজওয়ান চৌধুরী। এই এনআরসি কোম্পানির একমাত্র অনার আমি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসি। কাজল, আমার বাবা আফজল চৌধুরী, আমার যখন 8 বছর বয়স তখন আমার বাবার সব সম্পর্ক ত্যাগ করে আরেকটা বিয়ে করে। আমাদের খোঁজখবর নিত না, সেই থেকে সম্পর্ক নিয়ে অন্যরকম ধারণা। একটা ভয় আশঙ্কা কাজ করে। বাবার উপর জেদ করে পরিশ্রম করে তার থেকেও বড় কোম্পানি দাঁড় করিয়েছি। এখন বাবা যোগাযোগ করতে চায়, আমি করি না। যখন বাবার দরকার ছিল তখন পাইনি, এখন শুধু পুরনো ঘা তাজা করতে চাই না। আর রাইসার তোমার সাথে খারাপ ব্যবহারের কারণ ওর সাথে আমার সম্পর্ক ছিল 3 মাস। বিশ্বাস করো, আমি ছুঁয়েও দেখিনি ওকে। আমি সবটা খুলে বলে কাজলকে আমাদের বিচ্ছেদের কারণ। আমি দীর্ঘশ্বাস ফেলে বলি। এরপর অনাকাঙ্ক্ষিতভাবে তোমার আগমন, আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেল। আমি নতুন এক সম্পর্কের সাথে পরিচয় হলাম। আমার দেখা অসাধারণ নারী তুমি। আমি না চাইতো ডুবে গিয়েছি তোমার মায়ায়। আসলে পবিত্র সম্পর্কের ভয়াবহ ক্ষমতা এমনই। আমি হাঁটু মুড়ে বসে পড়লাম কাজলের সামনে। পকেট থেকে বের করলাম ছোট একটা বক্স থেকে আংটিটা বের করে বাড়ালাম কাজলের দিকে। এই নয়নের ব্যক্তিগত কাজল হবে তুমি? বিশ্বাস করো, ডিভোর্স চাই না আমি আজীবন সঙ্গ চাই তোমার সাথে রাতে রিক্সায় ঘুরতে চাই আজীবন। বৃষ্টিতে ভিজে তোমার সাথে ঠোঙ্গের দোকানে চা খেতে চাই। তোমার ছোট করে জায়গা চাই। দিবে আমায়? মাঝে আসতে অন্ধকারে হারিয়ে গেলে চলবে না। কাজল কম্পিত হাত বাড়িয়ে দিল নয়নের দিকে। নয়ন ডায়মন্ডের আংটিটা পরিয়ে দেয় কাজলের হাতে। নয়ন ঘণ্টাখানেক সময় নিয়ে তৈরি হয়ে নেয়। পুরো অফিস জুড়ে থমথমে পরিবেশে আরও বেড়ে যায় এই শুনে আজ অফিসে নয়ন রেজওয়ান চৌধুরী আসছে, যাকে কেউ চোখে দেখাও দেখেনি। ঘণ্টাখানেক পর কালো গাড়ি থেকে বেরিয়ে এলেন নয়ন আর কাজল। নয়ন আর কাজলকে দেখে সবাই হতবাক। নয়ন সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি এতদিন সকলের অগোচরে ছিলাম, কারণ আমি বিদেশ থেকে এসে প্ল্যান করেছিলাম আমি আমার প্রতিটা ব্রাঞ্চে ছদ্মবেশে যাব, সেখানকার পরিস্থিতি দেখব। এই জন্য ছদ্মবেশে আসা। আজ ভাবলাম সবার সামনে আসা উচিত, তাই আসলাম। আমি নয়ন রেজওয়ান চৌধুরী। আমি কাজলের বাহু চেপে ধরে বলি, ও মিসেস নয়ন রেজওয়ান চৌধুরী। আমি এগিয়ে এলাম রাইসার দিকে। রাইসাকে দৃঢ় কণ্ঠে বলেছিলাম তোমার কর্মের জন্য আফসোস করবে। সেদিন আমি আফসোস করেছি, আর আজ তুমি। পার্থক্য এটাই, আমার আফসোস ক্ষণস্থায়ী আর তোমার চিরস্থায়ী। এবার তো বিদায়ের পালা। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।